আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা একটি অসাধারণ টপিক নিয়ে আলোচনা করব এবং আশা করি এই টপিকের মাধ্যমে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। সো একটু আপনারা কাইন্ডলি কমেন্ট করে জানান যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং বোর্ড ক্লিয়ারলি দেখা যায় কিনা। যদি সাউন্ড ক্লিয়ার থাকে এবং বোর্ড ক্লিয়ারলি দেখা যায় তাহলে কিন্তু আজকে আমরা ইংরেজি গ্রামারের সব থেকে গুরুত্বপূর্ণ টপিক, যে টপিক থেকে প্রায় সকল চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে, সেই টপিকের নাম প্রিপোজিশন। আজকে আমরা প্রিপোজিশনের পর্ব 1 আলোচনা করব। সো একটু আপনারা কাইন্ডলি আমাকে সহযোগিতা করুন এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা এই বিষয়টি একটু এনশিওর করুন। হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং ক্লিয়ারলি শোনা যায় কিনা। শোনা গেলে আজকে আমরা ইংরেজি গ্রামারের একটি দারুণ টপিক বা অন্যতম গুরুত্বপূর্ণ টপিকের নাম হচ্ছে প্রিপোজিশন। এই প্রিপোজিশন নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের পর্ব 1-এ, এবং আপনারা যদি সহযোগিতা করেন তাহলে পর্ব 2-তে আমরা বাকি অংশ আলোচনা করার মাধ্যমে প্রিপোজিশনের একটি যৌক্তিক নোট আপনাদেরকে ম্যানেজ করে দেব, পড়িয়ে দেব, বুঝিয়ে দেব। আশা করি আপনার লাইফে আপনারা সেই ক্লাস 6 থেকে অনেক জায়গায় অসংখ্যবার প্রিপোজিশন পড়েছেন। তবে আমি একটু কথা দিতে পারি, আজকের যে প্রিপোজিশন ক্লাস, এই ক্লাসটা আপনার লাইফে স্মরণীয় হয়ে থাকবে এবং এতদিন ধরে প্রিপোজিশন পড়ার ফলেও যে সমস্ত দুর্বলতাগুলো ছিল সেই দুর্বলতাগুলো কেটে যাবে। সো একটু আপনারা কাইন্ডলি সকলেই কমেন্ট করে জানান সাউন্ড ক্লিয়ার আসছে কিনা এবং এবং ক্লিয়ারলি বোর্ডটি দেখা যায় কিনা। ওকে, আমি এখনো, হ্যাঁ, অনেকেই সালাম জানিয়েছেন। সানজিদা শেখ বলছে অল ক্লিয়ার। শরীফুল ইসলাম, জি স্যার শোনা যায়। ওকে, এবং সম্ভব হলে আপনারা আমাদের এই যে ফ্রি যে ক্লাসগুলো, এইগুলো ততদিনই কন্টিনিউ থাকে যতদিন আসলে আপনারা শেয়ার করে এবং আপনাদের যে অডিয়েন্স আছে এই ভালোবাসার ফ্লোটা যত বেশি থাকে তত বেশি কিন্তু আমরা ফ্রি ক্লাস নিতে ইন্সপায়ার্ড হই। সো আপনারা একটু কাইন্ডলি চেষ্টা করবেন যে লাইভ গুলো শেয়ার করে দেয়া এবং আপনাদের সাথে পরিচিত হতে পারলে যদি আপনারা নিয়মিত কমেন্ট করেন সেক্ষেত্রে আমারও ভালো লাগে। সো আসলে আপনারা চাইলে কে কোন জেলা থেকে আমাদের এই লাইভ সেশনটি দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সুপ্রিয় শিক্ষার্থী, কিন্তু আমরা 100 জন হয়ে গেলে আমাদের লাইভ সেশনটি শুরু করব। সো সকলেই একটু আমাদেরকে কাইন্ডলি হেল্প করুন। ওকে, প্লিজ একটু আমরা এখনই শুরু করব। এই টপিকটা আমাকে অসংখ্য স্টুডেন্ট ইনবক্সে রিকোয়েস্ট করেছিল যে স্যার বেশি বেশি করে ইংরেজি গ্রামার এবং ম্যাথের ক্লাস নেওয়ার জন্য, কারণ বাংলাদেশে যে সমস্ত স্টুডেন্ট আছে তাদের অনেকেরই সব থেকে একটা জাতীয় প্রবলেম, সেটা হচ্ছে ইংরেজি প্রবলেম এবং ম্যাথের প্রবলেম। এবং তারা অনেকেই আমাদেরকে রিকোয়েস্ট করেছিল যেন আমরা অনেক বেশি ইংরেজি, বিশেষ করে প্রিপোজিশনের লেকচারটি শুরুতে রাখি। সো আপনাদের অনুরোধেই আজকে মূলত আমাদের সেই অনুরোধের যে আসর, সেই আসরটি শুরু হচ্ছে এবং এই টপিকটা আমরা শুরু করতে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দুটি বিষয় আছে। দেখুন, প্রিপোজিশন এই বিষয়টি, এই যে নাম, এখানে দুটি অংশ আছে। খুব যদি আমরা ক্লিয়ারলি দেখি সেই দুটি অংশ, প্রথমটাকে দেখো। প্রথম যে অংশ, সেই অংশের নাম হচ্ছে প্রি। আর প্রি মানে কি? প্রি অর্থ হচ্ছে পূর্বে। প্রি অর্থ কি? পূর্বে। আরেকটি জিনিস দেখো, পজিশন। এই যে বাকি যে অংশটি সেটির নাম কি বলুন? পজিশন। পজিশন। তাহলে প্রি মানে পূর্বে, আরেকটি অংশ হচ্ছে পজিশন। পজিশন মানে আপনারা জানেন অবস্থান। অনেকেই আপনাকে জিজ্ঞেস করে এই তোর পজিশন কি, মানে আলটিমেটলি সে আপনার অবস্থান জানতে চায়। তাহলে এই জায়গায় আমরা দুটি অংশ পেলাম, একটি তো প্রি অর্থ পূর্বে এবং পজিশন অর্থ অবস্থান। তাহলে প্রি পজিশন, এই যে টোটাল যে ওয়ার্ড বা পার্টস অফ স্পিচ, সেটিকে যদি আমরা একত্রিত করি তাহলে এই জিনিসটার মিনিং, সেই মিনিংটা আসে হচ্ছে পূর্বে অবস্থান। তাহলে প্রি পজিশন কি করে? পূর্বে অবস্থান করে, নামই হচ্ছে পূর্বে অবস্থান। প্রি পজিশন, পূর্বে অবস্থান করো।
তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু প্রিপোজিশন এরা পূর্বে অবস্থান করে, তাহলে প্রশ্ন আসে কার পূর্বে অবস্থান করে। তো আপনারা যেহেতু অনেক সিনিয়র হয়ে গেছেন, একটু আমাকে কোঅপারেট করুন এবং জানিয়ে দিন যে প্রিপোজিশন এটির নামই যেহেতু পূর্বে অবস্থান, এটি কার পূর্বে অবস্থান করে সেই বিষয়টি একটু আপনারা কাইন্ডলি জানিয়ে দিন। ওকে, তাহলে আমরা একদম শিওর হয়ে গেছি যে এই প্রিপোজিশন কার পূর্বে অবস্থান করে। একটু আমি লিখে দিচ্ছি, একটু বিশেষভাবে এই দুটি জিনিসের নাম মনে রাখতে হবে। সেটি হচ্ছে নাউন, নাউন অর প্রোনাউন। নাউন অর কি প্রোনাউন। একটি কথা বলে দিচ্ছি, আমাদের সকল টপিক কিন্তু আমরা লিখে দিই এবং নোট করে দিই। এটি হচ্ছে আমাদের লেকচারের বৈশিষ্ট্য। তা আপনারা আমার সাথে সাথে টোটাল লেখাটা লিখে ফেলবেন, নোট করে ফেলবেন। নোট করে আমাদের পেজের ইনবক্সে পাঠাইলে যাদের নোটটি ভালো হবে তাদেরকে কিন্তু পুরস্কৃত করা হবে। কারণ নোট না করে নিলে এটি বেশি দিন মনে থাকে না। তাহলে প্রিয় শিক্ষার্থী বৃন্দ, যেহেতু এটা পূর্বে অবস্থান করে, এটা কার পূর্বে অবস্থান করে? তাহলে দেখুন, নাউন বা প্রোনাউনের পূর্বে এভাবে কিন্তু প্রিপোজিশন অবস্থান করে। এটা একটা পজিশন নেয় কার পূর্বে? এই নাউন বা প্রোনাউনের পূর্বে। এই পজিশনে মূলত করে কি? করে এটা একটা ব্রিজের মতো কাজ করে। প্রিপোজিশন একটা ব্রিজের মতো কাজ করে। এই যে নাউন বা প্রোনাউন, এটার সাথে তার পূর্বে অবস্থান নিল, অবস্থান নিয়ে করে কি? এই সেন্টেন্সের বাকি অংশের সাথে সম্পর্ক স্থাপন করে। সেন্টেন্স এর বাকি যে অংশ আছে, বাকি অংশের সাথে সম্পর্ক স্থাপন করে। অংশের সাথে সাথে সম্পর্ক তৈরি করে, সম্পর্ক সম্পর্ক স্থাপন করে। হ্যাঁ, সেন্টেন্সের বাকি অংশের সম্পর্ক স্থাপন করে। আশা করি আপনারা মোটামুটি এটির যে নামগত যে ফাংশন, আমরা ইন্ডিভিজুয়াল আজকে ক্লাসে কেউ মিস করবে না। বইতে বিভিন্ন বইতে হাজার হাজার রুলস দেওয়া, আমরা টোটালি প্রিপোজিশনের উপরে মাত্র 23টি রুলস পড়াবো। তার ভিতরে আজকের ক্লাসে 13টি রুলস পড়াবো। যদি আপনারা এই 23টি রুলস পড়েন এবং আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো যেগুলো ডে আকারে দিচ্ছে এগুলো পড়েন, আপনার কখনোই প্রিপোজিশনে প্রবলেম হবে না। তাহলে অনেকে বলে ভাই সাজেশন দেন। ভাই সাজেশন মানে 5টা 7টা এমসিকিউ, এভাবে সাজেশন দিতে আপনি কমন পাবেন না। সাজেশন বলতে এটা বোঝায় যে প্রিপোজিশনে হাজার হাজার রুলস আছে, আপনি কোনগুলো পড়বেন। আমরা সেই রুলস গুলো পড়াবো যেগুলো পরীক্ষিত এবং বারংবার পরীক্ষাতে আসে, যেগুলো পড়লে আপনি অল্প পড়লেও আপনার প্রস্তুতি হবে সর্বোচ্চ। ওকে, এভাবে আসলে সাজেশন পাওয়া যায়। মুখস্থ কিছু এমসিকিউ 400 500 দিলে এগুলোতে একটা কমন আসে না। এই সত্য কথা, একটা কমন আসে না। তাহলে আশা করি আমরা নামের এই বিষয়টি ক্লিয়ার হলাম যে প্রিপোজিশন মূলত সুপার গ্লুর মতো কাজ করে। আমরা ছোটকালে যখন ঘড়ি বানাইতাম বা দুটো পেপারকে অ্যাটাচ করার জন্য গ্লু হিসেবে কাজ করে, ঠিক প্রিপোজিশন এরকম একটি মাঝামাঝি জায়গায় বসে এই দিকে যে নাউন বা প্রোনাউন আছে, এই নাউন বা প্রোনাউনের সাথে এই সেন্টেন্সের বাকি যে অংশ আছে সেই বাকি অংশের ভিতরে একটা কানেকশন স্থাপন করে, একটা ব্রিজের মতো কাজ করে, একটা সুপার গ্লুর মতো কাজ করে। মনে করেন যে এটা নাউন বা প্রোনাউন, এটা সেন্টেন্সের বাকি অংশ। প্রিপোজিশন এভাবে আমাকে গ্লু মতো করে এই দুটো অংশকে কানেক্ট করে দেয়। প্রিপোজিশন যদি না দিতাম তাহলে এই দুটো অংশ বিচ্ছিন্ন হয়ে যেত এবং সেন্টেন্স দেখতে ভালো দেখাতো না। তার মানে প্রিপোজিশন এক কথায় যখন আপনি একটা ইংরেজি সেন্টেন্স অনেক বড় করতে চান, আমরা দেখবেন যে কাউকে যদি বলি যে ভাইয়া একটা ইংরেজি সেন্টেন্স বলো, দেখবেন আই ইট রাইস বাদে আর মাথায় কিছু আসে না। আপনি কিন্তু হাজার হাজার সেন্টেন্স জানেন, কোন মানুষের নাম যদি এক্সাম্পল দিতে যাই ওই রহিম করিম বাদে ব্রেনে কিছু আসে না। সিমিলারলি আই ইট রাইস এইটুকু আপনি জানেন। এরপরে যদি এই সেন্টেন্সটাকে আরো বড় করতে চান, আপনি নানাভাবে বড় করতে পারবেন, কিন্তু সব থেকে সহজ একটা সেন্টেন্সকে বড় করার সেটা হচ্ছে প্রিপোজিশনের মাধ্যমে। ওকে, তাহলে আমরা এইটুকু মোটামুটি ক্লিয়ার হলাম যে প্রিপোজিশন এই জিনিসটা কি, এটি মূলত একটা কানেক্টরস হিসেবে কাজ করে। এটি মূলত নাউন বা প্রোনাউনের সাথে সেন্টেন্সের অন্যান্য পার্টস অফ স্পিচের যে সম্পর্ক সেই সম্পর্কটা স্থাপন করে। সো আমরা অবশ্যই সংজ্ঞা লিখে দেবো, কারণ আমরা নোট করে দিই, আমাদের সকল কিছু নোট করে দিই। আচ্ছা, এই কালারটা একটু অন্যরকম লাগছে, আমি সুন্দর একটি কালার নিয়ে নোট করে দিই। আমি কালো কালার দিয়ে নোট করে দিই। লেখেন, আমার সাথে সাথে লিখে নেন, সংজ্ঞাটা লিখে নেন, সংজ্ঞা বা ডেফিনেশনটা একটু লিখে নেন। লেখেন প্রিপোজিশন অবশ্যই একটা পার্টস অফ স্পিচ, তাই লিখেন যে
সকল পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ, অর্থাৎ যে সকল পার্টস অফ স্পিচ কি করে, নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, নাউন বা প্রোনাউন এর পূর্বে বসে, নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের, সেন্টেন্স এর অন্যান্য পার্টস অফ স্পিচের সাথে, অন্যান্য পার্টস অফ স্পিচ এর সাথে সম্পর্ক স্থাপন করা। আমি চাইলে স্লাইডে লিখে রাখতে পারতাম, বাট এভাবে লিখে রাখলে এত দ্রুত পড়াইলে মনে থাকে না। ওকে, এটা তো সবথেকে ভালো যে আমি লিখবো, আপনারা আমার সাথে সাথে লিখে নোট করে ফেলবেন, এটাই বেস্ট ওয়ে পড়াশোনা শেখার। তাহলে অন্যান্য পার্টস অফ স্পিচ এর সাথে সম্পর্ক স্থাপন করে, স্থাপন করে তাকেই প্রিপোজিশন বলে। তাকে কি বলে? প্রিপোজিশন, তাকেই প্রিপোজিশন বলে। ওকে, আশা করি আপনারা এই পর্যন্ত ক্লিয়ার। যেমন যদি আমি একটা এক্সাম্পল দিই তাহলে আপনারা আরো বেশি ক্লিয়ার হবেন। আমরা বলতেছি আই হিট এ স্নেক। এই দেখুন, আমি এইটুকু বলেই একটা সেন্টেন্সকে শেষ করে দিতে পারতাম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আই, আমি, হিট ভার্ব, আই স্নেক, একটি সাপকে আঘাত করেছে। তার মানে এটা কিন্তু ঠিক আছে, এটা কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্স। আপনি যদি না চান আর কিছু লিখবো না, কোনো সমস্যা নেই। আপনি একটা সাপ মেরেছেন, আঘাত করেছেন, খুব বীরের কাজ করেছেন, কোনো সমস্যা নেই। এখন আপনি বললেন এই সাপটাকে আমি আঘাত করেছি উইথ স্টিক, উইথ স্টিক। দেখুন, প্রিপোজিশন যদি না দিতেন তাহলে কি প্রবলেমটা হতো। দেখুন, আই হিট এ স্নেক স্টিক হবে, তার মানে আমি আই হিট এ স্নেক স্টিক, আমি একটি লাঠি সাপকে আঘাত করলাম, মেলে না। তাহলে প্রিপোজিশন মূলত দেখুন, আই হিট এ স্নেক, এই যে একটা সেন্টেন্স, তার সাথে আপনি একটা অতিরিক্ত অংশ যুক্ত করতে চান, স্টিক। স্টিক একটা লাঠি, এটা একটা নাউন। এই নাউনটাকে এই সেন্টেন্সের সাথে কানেক্ট করতে চান, এন্ড দিলে হবে? হবে না। এই জায়গায় তাহলে আপনি সুন্দরভাবে একটা প্রিপোজিশন বাদে কোনো উপায় নেই। তাহলে দেখুন, উইথ স্টিক। এখন যদি আপনি চান আরো বড় করব, এরপর আপনি লিখতে পারেন ইন দা মর্নিং। তাহলে আমি আঘাতটা কখন করেছিলাম? সকাল বেলায় করেছিলাম, ইন দা মর্নিং। এরপর আপনি যদি চান আঘাত আপনি কোন দেশে করেছেন, আপনি বললেন ইন বাংলাদেশ, বাংলাদেশে করেছে। এরপর আপনি যদি চান বলতে পারেন ইন ঢাকাতে করেছি। অর্থাৎ দেখুন, এই সেন্টেন্সের সাথে যখন আপনি একটা একটা করে এরকম কোন একটা শব্দ, বিশেষ করে কোনো নাউন বা প্রোনাউনকে এভাবে যখন আপনি একটা সেন্টেন্সের সাথে অ্যাড করতে চান, এই সেন্টেন্সের কনটেক্সট, কনটেক্সটের সাথে সম্পর্ক রেখে যখন আপনি একটা সেন্টেন্সকে বড় করতে চান, সব থেকে কনভিনিয়েন্ট ওয়ে হলো প্রিপোজিশন ব্যবহার করা। বাট আমরা যেটি করি, আমরা শুধু এন্ড 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 এইগুলোতে জোড়া লাগাতে চাই। এই কারণে আমাদের ফ্রি হ্যান্ড যারা রাইটিং খুব ভালো করতে চান, তাদের ফ্রি হ্যান্ড রাইটিংটা ভালো হয় না। তাদের মাথার ভিতরে সেন্টেন্স বড় করার জন্য ওই শুধুমাত্র কনজাংশনটা ঘুরে। কিন্তু প্রিপোজিশনের মাধ্যমে সব থেকে দারুণ ভাবে একটা সেন্টেন্সকে বড় করা যায়। আর সেন্টেন্সকে বড় করার জন্য এই দুটি অংশের ভিতরে একটা ব্রিজ হিসেবে কাজ করে প্রিপোজিশন। এইটুকু ক্লিয়ার কিনা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাকে একটু জানান যে এই সংজ্ঞা পর্যন্ত আপনারা ক্লিয়ার কিনা, এই সংজ্ঞা পর্যন্ত আপনারা ক্লিয়ার কিনা। ক্লিয়ার হয়ে গেলে আমরা পরবর্তী আলোচনায় চলে যাব। আশা
আশা করি আপনারা এই পর্যন্ত ক্লিয়ার হতে পেরেছেন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। এখন আমরা যে কাজটা করি, বিশেষ করে প্রাইমারি যে সমস্ত ক্যান্ডিডেট আছেন এবং চাকরি প্রার্থীরা যে সমস্ত ক্যান্ডিডেট আছেন বাজারে নতুন, আমাদের একটা গতানুগতিক ধারণা আছে, এই ধারণা থেকে সর্বপ্রথম বের হতে হবে। এই একটা মিসকনসেপ্টের কারণে আমরা প্রচুর ভুল করি চাকরি পরীক্ষায় ভুল করে আপনি ওই মার্কসটা পাবেনই না, উল্টা নেগেটিভ পাবেন। এই ভুলটা কি? ভুলটা হচ্ছে আপনি ছোটকাল থেকে কিছু শব্দকে জেনে আসছেন নাউন, ছোটকাল থেকে কিছু শব্দকে জেনে আসছেন প্রোনাউন, ছোটকাল থেকে কিছু শব্দকে জেনে আসছেন ভার্ব, ছোটকাল থেকে কিছু শব্দকে জেনে আসছেন প্রিপোজিশন। সুতরাং আমি যখনই আপনাকে বলবো এই ইন কি, আপনি বলবেন প্রিপোজিশন। আমি কিছুক্ষণ পরে বললাম না ইন প্রিপোজিশন না, এটা বললে আপনি মারামারি করবেন, কারণ আপনি ছোটকাল থেকে জেনে আসছেন ইন হচ্ছে প্রিপোজিশন। তাই আমি শুরুতে অনুরোধ করবো, চাকরি যখন আপনি পরীক্ষা দেবেন এই টাইপের আপনি ছোটকালে যেটাকে প্রিপোজিশন জানতেন সেটা প্রিপোজিশন হবে না অনেক সময়। এভাবেই কিন্তু আপনার ভুল হওয়ার একটি সম্ভাবনা থাকে, সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। যেমন আমরা যদি দুটো এক্সাম্পল দেখি বিষয়টা আপনারা ক্লিয়ার হবে। আমরা এখানে যেটা বলতেছি দেখুন, প্লিজ কাম ইন দা রুম। এখন কিন্তু আমি একটা প্রশ্ন করব, আপনাকে উত্তর দিতে হবে সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ। 2 নম্বর আমি একটু নাম্বার দিয়ে দিচ্ছি যেন আপনারা উত্তর করতে সহজ হয়। 2 নম্বর জাস্ট আমরা লিখলাম প্লিজ কাম ইন। এখন আমার যেটি প্রশ্ন, সেই প্রশ্নটি হলো উভয় জায়গাতেই ইন আছে। আপনি দেখুন এই জায়গাতে ইন আছে, এই জায়গাতেও ইন আছে। আপনি যে কাউকে জিজ্ঞেস করলে ইন যে প্রিপোজিশন এই বিষয়ে কারোর কোনো সন্দেহ নেই, বাট যখন কোন একটা ইন বা কোন একটা প্রিপোজিশন সেন্টেন্সে ব্যবহৃত হবে তখন কিন্তু তার পজিশন দেখতে হবে। পজিশন অনুযায়ী সেটি প্রিপোজিশন হবে না, নাউন হবে না, ভার্ব হবে না অ্যাডভার্ব হবে, সেটি কিন্তু আসলে নির্ণয় করতে হয়। সো আমরা ছোটকাল থেকে দেখে একে আমরা ধরেই নি নাউন, ধরেই নি ভার্ব, ধরেই নি প্রিপোজিশন, এই কাজটি করা যাবে না। আগে তাকে সেন্টেন্স দেখতে হবে, সেন্টেন্সে তার পজিশনটা কোথায়, সেন্টেন্সে তার যে পজিশন যদি সেই পজিশন এসে থাকে তাহলে আপনি যেমন ধরতেন সেরকম উত্তর হবে, আর যদি সেই পজিশন না থাকে তাহলে সেটা আর হবে না। সো আপনারা একটু জাস্ট কমেন্ট করে জানান যে প্লিজ কাম ইন দা রুম, এই জায়গাতে ইন আছে, এটি প্রিপোজিশন হবে কিনা। 2 নম্বর বলতে প্লিজ কাম ইন, এখানে যে ইন আছে এটি প্রিপোজিশন হবে কিনা। আমি একটু সহজ করে দিচ্ছি যে দুটির ভিতরে দুটি প্রিপোজিশন হবে না, একটা হবে একটা হবে না। সৈয়দ ইয়াসির আরাফাত অমিত ভাই বলতেছে 2 নম্বরে অ্যাডভার্ব হবে। 1 নম্বর শাহিন শাহ আফ্রিদি ভাই বলছে 1 নম্বর প্রিপোজিশন। আবু রায়হান ভাই বলছে 1 নম্বর প্রিপোজিশন। তাসনুবা তাবাসসুম আপু বলছে 1 নম্বর প্রিপোজিশন। আপনারা খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আমি খুবই খুশি হয়েছে, প্রায় সকলের উত্তর সঠিক হয়েছে। কারণ হচ্ছে 1 নম্বরে কেন প্রিপোজিশন, কারণ প্রিপোজিশন হওয়ার শর্ত কিন্তু দুইটা, আমরা বারংবার বলছি কয়টা, দুইটা। ফার্স্ট এন্ড ফরমোস্ট কন্ডিশন হচ্ছে প্রিপোজিশন হতে গেলে তাকে অবশ্যই নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করতে হবে। তাহলে এর অবস্থানটা কোথায়, রুম, এটি নিশ্চয়ই একটা নাউন, রুম একটা কি নাউন, এই নাউনের পূর্বে ইন আছে আছে, তাহলে প্রথম কন্ডিশন ফিল আপ হয়েছে। কারণ এই রুমকে প্লিজ কাম, এই কাম কোথায় কাম করবে, রুমের ভিতরে। এই রুমের সাথে এই সেন্টেন্সের বাকি যে অংশ সেটাকে একটা কানেক্ট করে দিল ইন নামক এই প্রিপোজিশনটা। তাহলে অবশ্যই এবং অবশ্যই প্রিপোজিশন হতে গেলে তাকে অবশ্যই এবং অবশ্যই নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করতে হবে, অর্থাৎ প্রিপোজিশন পরে অবশ্যই নাউন বা প্রোনাউন থাকবে। বাট সেকেন্ড কে যে আমরা দেখতে পাচ্ছি প্লিজ কাম ইন, এই জায়গায় দেখতে পাচ্ছি আমরা ইন আছে, দেখতে প্রিপোজিশনের মধ্যে কিউট হয়ে বসে আছে, সেই ছোটকাল থেকে আমরা চিনি এই ইনকে। কিন্তু আমি দেখতে পাচ্ছি প্রিপোজিশনের পরে, এরপরে প্রিপোজিশনের পরে অবশ্যই নাউন বা প্রোনাউন থাকবে, এখানে কোনো নাউন বা প্রোনাউন কিচ্ছু নেই। তার মানে এ কি তার শর্ত ভায়োলেশন করেছে না, করেছে। তার নামই পূর্বে অবস্থান করবে নাউন বা প্রোনাউনে। যেহেতু এই ইনের পরে কোনো নাউন বা প্রোনাউন নেই, তাই এই ইনটি আর প্রিপোজিশন হবে না, এটি হয়ে যাবে পার্টিকেল। এর নাম কি হবে, পার্টিকেল। একটু আপনারা লিখে নিন,
এই জিনিসটার নাম হয়ে যাবে পার্টিকেল। পার্টিকেল। ওকে, তাহলে যখনই কোন একটা প্রিপোজিশনের পরে কোনো নাউন বা প্রোনাউন থাকবে না, মেজরিটি ক্ষেত্রে এই সমস্ত প্রিপোজিশন গুলো সেন্টেন্সের শেষে থাকে এবং তারপরে কিছুই থাকে না, অর্থাৎ আর কিছু থাকলেও সেটা নাউন বা প্রোনাউন নয়। এরকম যে প্রিপোজিশন, ওই প্রিপোজিশন গুলোর নাম হচ্ছে পার্টিকেল। এটার নাম কি? পার্টিকেল। এবং মনে রাখবেন, এখানে একটু জাস্ট নোট নিয়ে রাখেন। নোট নোট নোটটি হচ্ছে পার্টিকেল এক ধরনের অ্যাডভার্ব। পার্টিকেল, আর্টিকেল না, এটা পার্টিকেল এক ধরনের ধরনের অ্যাডভার্ব। এক ধরনের অ্যাডভার্ব। সকল পার্টিকেলই অ্যাডভার্ব। সকল পার্টিকেল, যে পার্টিকেলই হোক না কেন, সকল পার্টিকেলই অ্যাডভার্ব। অ্যাডভার্ব, কিন্তু সকল অ্যাডভার্ব পার্টিকেল নয়। কিন্তু সকল সকল অ্যাডভার্ব পার্টিকেল নয়। দেখা যায় এখানে, কিন্তু সকল অ্যাডভার্ব অ্যাডভার্ব পার্টিকেল নয়। পার্টিকেল নয়। এই পর্যন্ত আপনারা ক্লিয়ার কিনা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু আমাকে কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। এরপরে আমরা যে 23টি রুলস শেখানোর কথা বলেছিলাম, সেই 23টি রুলস শেখানোর যে আলোচনা, সেই আলোচনায় আমরা চলে যাব। সরাসরি আমরা রুল লিখে দেব। এভাবে আজকে 10টি থেকে 12টা রুল পড়বো। যতক্ষণ আমার একটা টার্গেটেড স্টুডেন্ট লাইভে থাকবেন, আপনারা যতক্ষণ কন্টিনিউ করবেন আমি ততক্ষণই থাকবে। স্টুডেন্ট কমে গেলে আমিও কমে যাব, আমিও চলে যাব। ওকে, সো আশা করি আপনাদের এই পর্যন্ত ক্লিয়ার। এই পর্যন্ত ক্লিয়ার হলে একটু আপনারা অবশ্যই কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। উম্মে প্রীতি আপু, পার্টিকেল। আচ্ছা, এখানে একটি কথা বলি, যদি পরীক্ষাতে আপনার এই যে ইন এরকম আসলো, বা আমি আরেকটা এক্সাম্পল লিখতেছি, এরকম লিখলাম যে দা সান, দা সান, সরি, দা সান ওয়েন্ট ডাউন, দা সান ওয়েন্ট ডাউন। এখন এরকম ডাউন আসলো এবং পরীক্ষাতে আপনাকে বলে এই যে ডাউন, এটিকে পার্টিকেল নাকি অ্যাডভার্ব, এটি পার্টিকেল নাকি অ্যাডভার্ব। যদি এরকম কোন একটা পরীক্ষাতে আসে যেখানে অপশনে পার্টিকেল এবং অ্যাডভার্ব দুটি আছে, তাহলে অ্যান্সার 100% পার্টিকেল হবে। কি হবে? অ্যান্সার হবে পার্টিকেল। বাট যদি অপশনে পার্টিকেল না থাকে, সাপোজ নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, সেই সমস্ত ক্ষেত্রে অ্যাডভার্ব হবে। কারণ কি, যদি আমার পরিচয় দিতে চাই, আমার দাদার অনেকগুলো সন্তান থাকতে পারে, অর্থাৎ আমি যদি বলি যে আমি অমুকের নাতি, তাও কিন্তু মিলবে, হবে না যে না তা না। কিন্তু আমি তো আমার বাপের নাম বলি, এটি সব থেকে ক্লিয়ার পরিচয় হয়। সো অ্যাডভার্ব তো অনেক প্রকার অ্যাডভার্ব আছে। অ্যাডভার্ব অফ প্লেস আছে, অ্যাডভার্ব অফ ম্যানার আছে, অ্যাডভার্ব অফ টাইম আছে, এছাড়া নানা প্রকার অ্যাডভার্ব আছে। এই অ্যাডভার্বের একটা টাইপ হচ্ছে পার্টিকেল। তাহলে পার্টিকেল হচ্ছে ওই সমস্ত অ্যাডভার্ব যারা, যে সমস্ত প্রিপোজিশনের পরে নাউন বা প্রোনাউন হয় না, এই টাইপের, মানে শুধুমাত্র এই টাইপের যে অ্যাডভার্ব, সেগুলোর নাম হচ্ছে পার্টিকেল। সুতরাং অপশনে যদি পার্টিকেল এবং অ্যাডভার্ব দুটিই থাকে, তাহলে অবশ্যই অ্যান্সার হবে পার্টিকেল। পার্টিকেল তো বাবা, এটা একদম ক্লিয়ার আইডেন্টিফিকেশন। পার্টিকেল হচ্ছে একদম অ্যাডভার্ব। অ্যাডভার্ব তো আরো অনেক কিছু আছে। ওকে, সো আশা করি আপনারা এই বিষয়টি ক্লিয়ার যে পার্টিকেল হচ্ছে এমন এক ধরনের অ্যাডভার্ব যেটি প্রিপোজিশন, ওই সমস্ত প্রিপোজিশন যাদের পরে কোনো নাউন বা প্রোনাউন থাকে না, এই সমস্ত প্রিপোজিশন গুলো আলটিমেটলি পার্টিকেল হয়। ওকে, সো এখন আমরা পরবর্তী আলোচনায় চলে যাব। আমার সাথে একটু লিখে নিন যে এখন আমরা একেবারে রুল ওয়াইজ আলোচনা করব। রুল আমরা এখানে একটু লিখে নিন, ব্যবহার। আমরা একটু হেডলাইন দিচ্ছি, বড় করে লিখে নিন প্রিপোজিশনের ব্যবহার। এই ব্যবহার থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে, সেই বিষয়টি আমরা নিয়ম আকারে লিখবো। হ্যাঁ, প্রিপোজিশনের ব্যবহার শিখবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেকেই অনেক ভাবে নানান এইরকম দেখে একটা বৃত্ত আঁকায়,
এরপরে দেখবেন যে আচ্ছা ভিতরে সুন্দর করে বৃত্ত আঁকায়, দেখবেন যে অনেকেই এরকম একটি কাজ করে যে আপনার এই দেখি যে এরকম একটা বৃত্ত আঁকায়, হ্যাঁ এই টাইপের দেখি, সরি, আমরা যে বিষয়টা বলতেছি যে এই টাইপের সাপোজ দেখি যে একটা বৃত্ত আঁকায়, এরপরে দেখি যে এই বৃত্তর ভিতরে ঢুকে যায় এরকম শেখায়, এই বৃত্তর উপর দিয়ে চলে গেল এরকম শেখায়, এই বৃত্তর উপর থেকে নিচের দিকে চলে গেল এরকম শেখায়। তো আমার কাছে যেটা মনে হয় যে এইগুলো একাডেমিক লাইফ পর্যন্ত ঠিক আছে, কিন্তু চাকুরিতে পরীক্ষা, এই পরীক্ষাতে এই টাইপের যে কনসেপ্ট এগুলো খুব একটা কাজ করে না। বিশেষ করে যারা প্রাইমারি নিবন্ধন, যারা বিসিএস পরীক্ষা দেবেন বা 90-20 গ্রেডের চাকুরি তাদের মেইন টার্গেট, আমি রিকোয়েস্ট করবো এই টাইপের ফিগার ভিত্তিক যে কনসেপ্টটা এটা খুব বেশি ইফেক্টিভ হয় না। এই কারণে এইগুলো শিখতে মজা, দেখতে মজা, কিন্তু পরীক্ষায় পারা যায় না। এই কারণে আমরা এই কনসেপ্টটা বাদ রেখে আমরা একেবারে সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য যেভাবে আসলে আপনি মনে রাখতে পারবেন এবং যেখানে পেজটা লাগে আমরা ওই পেজটা নোট আকারে লিখে দেব, আপনার নোটগুলো পড়বেন, শুধু এইগুলো পড়ে যাবেন, পরীক্ষা হলে আপনারা অনেক ভালো করতে পারবেন। সো আমরা কিছু সহজ রুল দিয়ে শুরু করব, আমরা ধাপে 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 আমরা উপরের দিকে যাব। সো সর্বপ্রথম আপনারা একটা কাজ করুন, রুল 1 লিখুন, রুল 1, হ্যাঁ রুল 1 লিখুন আমার সাথে, রুল 1 এই জায়গায় লিখুন যে সকাল বিকাল সন্ধ্যা তিনটা বেলা রয়েছে, সকাল, আমার সাথে সাথে আপনারা নোট করে নেবেন সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, সকাল বিকাল এবং সন্ধ্যা, সকাল বিকাল এবং সন্ধ্যা, কারণ টাইম রিলেটেড প্রিপোজিশন গুলো পরীক্ষাতে খুবই আসে। সকাল বিকাল এবং সন্ধ্যা এই তিন বেলার পূর্বে, এই তিন বেলার পূর্বে, সকাল বিকাল এবং সন্ধ্যা এই তিন বেলার পূর্বে প্রিপোজিশন হিসেবে, প্রিপোজিশন হিসেবে হিসেবে ইন বসে, কি বসে, প্রিপোজিশন হিসেবে ইন বসে, ইন বসে। তাহলে সকাল বিকাল এবং সন্ধ্যা এই যে তিনটি বেলা আছে এই তিনটি বেলার পূর্বে প্রিপোজিশন হিসেবে ইন বসে। আপনারা একটা গান শুনেছেন না, তুমি আমার প্রথম সকাল, তুমি আমার সন্ধ্যা বেলা, এই টাইপের গান, সেরকম শুধুমাত্র তিনটা মেজর যে আসলে আমরা বেলার কথা বলি, সেই তিনটি মেজর যে বেলা সেই বেলার কথা আসলে আমরা বলতে সকাল বিকাল এবং কি সন্ধ্যা, এই তিনটি বেলার পূর্বে প্রিপোজিশন হিসেবে ইন বসে, কি বসে, প্রিপোজিশন হিসেবে ইন বসে। যেমন আমরা যদি কিছু এক্সাম্পল দিই, এটা সহজ শুনেন, আমরা ধাপে ধাপে কঠিন দিকে যাব, আমরা শুরুতেই যদি ডিপে চলে যাই তাহলে তো হবে না। একটু লিখে নেন, আমরা দিলাম ইন দা মর্নিং, তাহলে চলে গেল সকাল, ইন দা মর্নিং মানে কি সকাল, দেখুন তার আগে আমরা ইন বসিয়ে দিলাম। এরপর আমরা বলতেছি ইন দা ইভিনিং, তাহলে এখানে একটা সন্ধ্যাবেলা দিয়ে দিলাম ইন দা ইভিনিং। এরপর আমরা বলতেছি ইন দা আফটারনুন, আফটারনুন, তাহলে এই তিনটে বেলাকে আমরা ইংরেজিতেও দেখিয়ে দিলাম যে এরকম সকাল বিকেল এবং সন্ধ্যা এই তিনটি বেলা পূর্বে ইন বসে। এই তিনটি বেলা নিয়ে, এই তিনটি বেলা নিয়ে কারো কোনো প্রবলেম হয় না সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, এটা একটা কমন কনসেপ্ট, যারাই শিখে তারা সকলেই জানে এরকম সকাল বিকাল এবং সন্ধ্যা এই তিনটি বেলা পূর্বে ইন বসে, এটি নিয়ে কারো কোনো প্রবলেম হয় না। প্রবলেম হবে আমরা এখন যে রুলসটি নিয়ে আলোচনা করবো, কারণ এটি জানার ফলে আপনার ভুল হওয়ার সম্ভাবনাটা বাড়ে। আশা করি এইটুকু ক্লিয়ার, আশা করি আপনারা এইটুকু ক্লিয়ার। এরপর আমরা যে বিষয়টি নিয়ে এখন আলোচনা করব, আপনাকে যে বিষয়টি জানতে হবে সেই বিষয়টা এখন আমি একটু দেখাবো। আপনি ওইটুকু জানলে ভালো, আবার অনেক সময় এটুকু জানা ফলে আপনার অনেক ক্ষতি হতে পারে। সো আপনাকে এই যে জায়গাটা এখন যেটুকু শেখাবে এটুকু খুব ক্লিয়ারলি মনে রাখতে হবে। দেখুন এইটুকু একটু লিখে নিতে হবে, কিন্তু সকাল বিকাল সন্ধ্যার পূর্বে ইন বসে কোনো সমস্যা নেই, কিন্তু নির্দিষ্ট দিন, এইটুকু আপনাকে ভালোভাবে মনে রাখতে হবে, না হলে
আপনি আগে শেখা আপনাকে আরো নেগেটিভ মার্ক কিনে দেবে। কিন্তু নির্দিষ্ট দিনের সকাল বিকাল নির্দিষ্ট দিনের সকাল বিকাল ও সন্ধ্যার পূর্বে অন বসে। সকাল বিকাল ও সন্ধ্যার পূর্বে, পূর্বে আর ইন নয়, এর পূর্বে অন বসে। নির্দিষ্ট দিনের সকাল বিকাল এবং সন্ধ্যার পূর্বে অন বসে। এখান থেকে আসলে আমাদের এই বিষয়টা ভুল হয়ে যায়, কারণ আমরা মনে করি ইন দা মর্নিং হবে, কিন্তু হঠাৎ করে দেখবেন ইন দা মর্নিং হচ্ছে না, অন দা মর্নিং হচ্ছে। আপনার মর্নিং, ইভিনিং, আফটারনুন দেখা মাত্র ইন বসাই দিই, এই কারণে আসলে ভুল হয়। সো আপনার কনটেক্সটটা বলতে হবে সেন্টেন্সে, যে এটা কোন পজিশনে আছে। যদি একদম নর্মাল থাকে তাহলে ইন হবে, কিন্তু নির্দিষ্ট দিনের সকাল বিকাল সন্ধ্যা, এরকম নির্দিষ্ট দিনের সকাল বিকাল সন্ধ্যা বলতে কি বোঝায় ভাই? প্রতিদিনের তো সকাল বিকাল এবং সন্ধ্যা আছে, কিন্তু আপনাকে যদি বলে যে শুক্রবার সকালে আমি তোমার সাথে দেখা করব, সোমবার বিকালে আমি তোমার সাথে দেখা করব, এরপর যদি বলে শনিবার সন্ধ্যায় আমি তোমার সাথে দেখা করব, তাহলে দেখুন এমনিতেই আমি সকালে উঠি সকালে যাই, এটা একরকম। কিন্তু যদি আমাকে নির্দিষ্ট দিন উল্লেখ করে দেয়, 30 তারিখ বিকালে দেখা করব, মঙ্গলবার সকালে দেখা করবে, এরকম একটা বার উল্লেখ করে অথবা একটা ডেট উল্লেখ করে যদি ওই দিনে সকাল বিকাল এবং সন্ধ্যা বোঝায়, সেখানে সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ এই 3 বেলা পূর্বে ইন না বসে অন বসবে। কি বসবে? অন। যেমন যদি আমি একটু এক্সাম্পল লিখি, আপনারা একটু এই এক্সাম্পলটা আমার সাথে লিখে নেন। আই ওয়ান্ট টু মিট, দেখুন আমি আই ওয়ান্ট টু মিট, আমি মিট করতে চাই ড্যাশ দা ইভিনিং। আপনারা এই অ্যান্সারটি কি হবে একটু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ড্যাশ দা ইভিনিং অফ ফ্রাইডে, ড্যাশ দা ইভিনিং অফ কি? ফ্রাইডে। অর্থাৎ ফ্রাইডে যেটি আছে সেই ফ্রাইডের যে ইভিনিং, সেই ইভিনিং দেখা করতে চাই। তাহলে এখানে কমেন্ট করে জানান এই ক্ষেত্রে উত্তরটা কত হবে। কমেন্ট করে যদি আপনারা জানান তাহলে আমি পরবর্তী রুলসে চলে যাব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কাইন্ডলি একটু কমেন্ট করে জানান যে এখানে কি হবে। হ্যাঁ, দেখি অনেকেই কিন্তু কমেন্ট করেছে। এখানে এই ক্লাস থেকে রেকর্ড থাকবে, পরে দেখতে পারবো, পরে হয়তো রেকর্ড থাকতে পারে, বাট এখন ফেসবুকের যে বিশ্বাস নেই, আসলে চেষ্টা করবে রেকর্ড রাখার। হ্যাঁ, অনেকে ভালো উত্তর করেছে, বিশেষ করে সানজিদা শেখ, এরপরে জয়ন্তী ঘোষ, তন্নি বড়ুয়া, হালিমা লিমি, মোহাম্মদ রাকিব, যতন চন্দ্র দাস, অন্তরা অন্ত, মোহাম্মদ আসির উল্লাহ, আজমির হোসেন, নাজিম ভাই সহ অনেক সুপ্রিয় শিক্ষার্থী অ্যান্সার করেছেন ওয়ান। সো এই উত্তরটা ওয়ান হবে। যদি ইভিনিং আছে তাও ইন হবে না, কারণ এটি একটা নির্দিষ্ট বার ফ্রাইডেতে উল্লেখ করা হয়েছে। এখন তাই সকাল বিকাল সন্ধ্যা বাদে কিন্তু অন্যান্য সকল বেলার পূর্বে অ্যাট বসে, কিন্তু অন্যান্য সকল বেলার পূর্বে, অন্যান্য সকল বেলার পূর্বে অ্যাট বসে। কি বসে? অ্যাট বসে। যেমন এখন তো নাইট, ভাই সকাল বিকাল সন্ধ্যা বলেছে, আমি কি নাইট বলেছি? রাতে কি হবে? রাত কি সকাল বিকাল সন্ধ্যার ভিতরে আছে? নেই। তাহলে অন্যান্য সকল বেলা পূর্বে অ্যাট বসে। তাহলে আমরা কিছু এক্সাম্পল লিখে দিচ্ছে, যেমন অ্যাট DAWN, হ্যাঁ, অ্যাট ডন। এই ডন মানে হচ্ছে আপনার ভোর বা উষা, ভোর বা কি উষা, একে কিন্তু ইংরেজিতে বলে ডন। এরপর যদি আপনার থাকে অ্যাট ডাস্ক, ডাস্ক মানে গোধূলি। গোধূলি নিয়ে অনেক প্রকার প্রেমের গান আছে, সো গোধূলির যে রং, গোধূলি সম্পর্কে আপনার অনেক আইডিয়া আছে, এটি কিন্তু একটি
বেলাকে বোঝায়। এরপর দেখুন অ্যাট নুন, অ্যাট মিডনাইট। সো এরকম সকাল বিকাল সন্ধ্যা ব্যতীত অন্যান্য সকল বেলার পূর্বে অ্যাড বসে। সো আশা করি আপনাদের বেলা রিলেটেড যে কনফিউশন গুলো, সেই কনফিউশন গুলো সুপ্রিয় শিক্ষার্থী এরই মাঝে দূর হয়েছে। আর আপনারা ক্লিয়ার এই কথাটি লিখুন। যদি আপনি ক্লিয়ার হয়েছেন তাহলে কিন্তু আমরা পরবর্তী যে আলোচনা, সেই আলোচনায় চলে যাব। জাস্ট এইটুকু একটু ক্লিয়ার লিখুন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা একটু ক্লিয়ার লিখুন। সময় রিলেটেড এগুলো পরীক্ষাতে অনেক বেশি আসে, অনেক বেশি আসে। এরপর আমি একটা খুব গুরুত্বপূর্ণ দুটি রুলস লিখে দেব। আপনার রুলস 2 আকারে এটাকে লিখবেন, কারণ এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা আমি চাকরি পরীক্ষার বিভিন্ন প্রশ্ন অ্যানালাইসিস করতে গিয়ে দেখেছি অসংখ্যবার এই প্রশ্নটি এসেছে, অসংখ্যবার। সো অনেক কিছু পড়ে লাভ হয় না, যেগুলো বারংবার আসে সেই সমস্ত গবেষণা লব্ধ পড়াশোনা ব্যতীত। সো একটু আপনারা এখন লিখে নিন যে এখন আমরা যেটা পড়বো সেটা হলো রুল 2, অর্থাৎ 2 নম্বর একটা আমরা নিয়ম পড়বো। এই রুল 2 তে আমি জাস্ট দুটি বিষয় লিখবো, যদি বিষয়টি খুব সহজ কিন্তু পরীক্ষাতে বারংবার আসে। ক্রেডিট, দেখবেন যখনই আপনার বিকাশে কেউ টাকা দেয় তখনই কিন্তু লেখা থাকে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রেডিটেড, অর্থাৎ ক্রেডিট মানে আলটিমেটলি আপনার কাছে টাকা আসলো। মনে রাখবেন ক্রেডিটের পরে প্রিপোজিশন হিসেবে টু বসে যদি শেষে অ্যাকাউন্ট থাকে। কি থাকে? শেষে অ্যাকাউন্ট থাকে। এটা অনেকবার এই কনফিউশন জনিত প্রশ্নটা পরীক্ষাতে আসছে। সো এটি একটা বিষয়। 2 নম্বর যে বিষয় সেটা হচ্ছে ক্রেডিট, এই সেম জিনিসই এরপরে প্রিপোজিশন হিসেবে আর টু না বসে উইথ বসে যদি এরপরে আপনার অ্যাকাউন্ট না থেকে মানি থাকে। মানি, হ্যাঁ। সো দেখুন কত সহজ। ক্রেডিট টু অ্যাকাউন্ট, ক্রেডিট টু অ্যাকাউন্ট। ক্রেডিটের পরে কখন টু বসবে? যখন এর শেষের দিকে, অর্থাৎ এই যে শেষে যখন আপনার অ্যাকাউন্ট থাকবে। কি থাকবে? অ্যাকাউন্ট। সো এটাকে আমি সংক্ষেপে মনে রাখি, ক্রেডিটের পরে অ্যাকাউন্ট থাকে টু বসে, অর্থাৎ অনেকটা ক্যাটের মতো। কিসের মতো? ক্যাট। অর্থাৎ ক্রেডিটের পরে অ্যাকাউন্ট থাকবে, প্রিপোজিশন হিসেবে টু বসে, ক্যাট টেকনিক, ক্যাট। আর এই ক্রেডিটের পরে প্রিপোজিশন হিসেবে উইথ বসে যদি এরপরে মানি থাকে। এটি অনেকবার পরীক্ষাতে আসছে এবং এই এক্সাম্পল দুটো যদি আপনি শিখে হুবহু পরীক্ষাতে কমন পেয়ে যাওয়ার একটা বিশাল সম্ভাবনা আছে। যেমন এভাবে আপনি বলতে পারে ক্রেডিট টাকা 5,000। দেখুন আপনার বলতে 5,000 ড্যাশ মাই অ্যাকাউন্ট, অর্থাৎ বলতেছে আমার অ্যাকাউন্টে 5,000 টাকা দাও, 5,000 টাকা ক্রেডিট করে দাও, মানে 5,000 টাকা লোড করে দাও। এটি তাহলে এখানে আপনারা উত্তর করবেন 1 নম্বরের উত্তর কি হবে। এরপর দেখুন 2 নম্বর বলতে পারে যে ক্রেডিট মাই অ্যাকাউন্ট, ক্রেডিট মাই অ্যাকাউন্ট। এরপর যদি আপনি বলেন যে ড্যাশ টাকা, টাকা 5,000, তাহলে অ্যান্সারটি কি হবে? দেখি এটা আপনারাই এখন এই উত্তরটি করবেন। এই দুটি ক্রেডিট রিলেটেড যে প্রিপোজিশন, এখান থেকে অসংখ্য প্রশ্ন হয়েছে। সো এখন আপনারা একটু অ্যান্সার করে জানান এই দুটার ভিতরে কোনটার উত্তর কত হবে, কোনটার উত্তর কত হবে। হ্যাঁ, দেখি আপনারা জানান। এই যে আমরা একদম ক্লিয়ার বলেছে ক্রেডিটের পরে টু হবে যদি শেষে অ্যাকাউন্ট থাকে। সানজিদা শেখ বলছে 1 নম্বর টু, 2 নম্বর উইথ। পূজা রয় বলছে টু হবে। আজমির হোসেন নাজিম ভাই বলছে টু হবে। নিতু কর্মকার বলতেছে টু হবে। মোহাম্মদ রাকিব টু উইথ। মোহাম্মদ আবুল কাশিম বিপ্লব টু উইথ। সো অনেক সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং প্রিয় ভাই এবং বোন, আপনাদের সকলের উত্তরে সঠিক হয়েছে এবং এটি কিন্তু আসলে আমি খুব খুশি হয়েছে আপনাদের এই মেধাবী উত্তরের ফলে, কারণ আপনারা খুবই ক্লিয়ারলি দেখুন বুঝে ফেলেছেন যে ক্রেডিটের পরে শেষে আছে অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট থাকলে এখানে
টু হবে। আবার ক্রেডিট আছে, শেষে আছে টাকা, এরকম যদি মানি বা যদি টাকা থাকে সরাসরি, তাহলে কিন্তু উইথ হবে। অর্থাৎ ক্রেডিট মাই অ্যাকাউন্ট উইথ টাকা 5,000। সো আশা করি এগুলো নিয়ে আর কোনো সমস্যা হবে না। আপনারা যারা যারা এখন উত্তর করতেছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলের উত্তরে সঠিক হয়েছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। এখন আমি তাহলে একটা নতুন রুলস পড়াই। এই রুলস গুলো আপনারা অনেকবার পড়েছেন। আমি শুরুতে যে কথা বললাম, অনেকে বৃত্ত আঁকিয়ে নানা রকমের কারুকার্য করে এগুলোকে শেখায়, মজা দেয়। মজা পাওয়া চাকরি পাওয়া এক বিষয় নয়। চাকরি পেতে গেলে অনেকের মেরুদণ্ড পর্যন্ত নষ্ট হয়ে গেছে, এরকম রেকর্ড আছে। কারণ এটা নিঃসন্দেহে বাংলাদেশের মতো একটি ঘনবসতিত জায়গায় লক্ষ লক্ষ ক্যান্ডিডেট, যেখানে হাঁটার জায়গা পাওয়া যায় না, সেখানে এক একটা জায়গায় পদ থাকে 5টা 10টা 15টা 20টা। সেটা নিঃসন্দেহে একটি অধ্যাবসায়ের বিষয়। আনন্দ করে, ফান করে, ফুর্তি করে এটি অর্জন করা কঠিন। সো আমি আসলে যে ওয়েতে আপনি একটু কষ্ট হলেও আসলে আপনি ইফেক্টিভলি অ্যান্সার করতে পারবেন পরীক্ষার হলে, সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন একটু আপনারা লিখে নিন এবং যেখানে কনফিউশন হয় আমরা সেই বিষয়টি ওইভাবে লিখে দেবো যাতে কনফিউশনটা না হয়। একটু লিখুন রুল 03, রুল 03। এইভাবে একটু আমার সাথে সাথে লিখে নিন যে উপরের বস্তুটি, দেখুন উপরের বস্তু, উপরে একটা বস্তু আছে, এরকম বলতেছে উপরের বস্তুটি নিচের বস্তুকে, উপরের বস্তুটি নিচের বস্তুর সাথে, নিচের বস্তুর সাথে, উপরের বস্তুটি নিচের বস্তুর সাথে স্পর্শ করে অবস্থান করলে, স্পর্শ করে অবস্থান করলে, স্পর্শ করে অবস্থান করলে, স্পর্শ করে অবস্থান করলে কি হবে বলুন? প্রিপোজিশন হিসাবে যেটি হবে সেটি হচ্ছে অন বসে, অন বসে। অর্থাৎ যদি স্পর্শ করে অবস্থান করে তাহলে প্রিপোজিশন হিসেবে অন বসে। কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু উপরের বস্তুটি নিচের বস্তুকে, উপরের বস্তুটি নিচের বস্তুকে কভার করলে, নিচের বস্তুকে কভার করলে ওভার হয়, কভার করলে ওভার হয়। খুবই মজা, কভার করলে ওভার হয়, মনে থাকবে না? কভার করলে ওভার হয়। তার মানে বিষয়টি কেমন? বিষয়টি হচ্ছে এরকম যে উপরে একটা বস্তু আছে, সাপোজ আমার এই হাত, এটা একটা উপরের বস্তু। এখানে মনে করেন আমি এই পেনটাকে রেখে দিলাম, তাহলে দেখেন এইটা উপরের বস্তু পেন, নিচের বস্তুকে আমার হাত। এই উপরের বস্তুটি, এই পেনটি নিচের বস্তুকে স্পর্শ করে অবস্থান করেছে। এই যে দেখুন একদম স্পর্শ করে অবস্থান করছে। এরকম যদি স্পর্শ করে অবস্থান করে তাহলে যে বিষয়টি ঘটবে সেই ক্ষেত্রে প্রিপোজিশন হিসেবে অন হবে। কি হবে? অন। একটির উপর আরেকটা, যেমন টেবিলের উপরে বই যখন থাকে স্পর্শ করে থাকে, টেবিলের উপর পিসি যখন থাকে স্পর্শ করে থাকে। এভাবে আপনি দেখবেন দুটি বস্তু একটা আরেকটাকে স্পর্শ করে অবস্থান করে তাহলে প্রিপোজিশন হিসেবে অন বসে। কিন্তু দেখতে পেলেন যে উপরের যে বস্তু সেটা নিচের যে বস্তুকে সেটা স্পর্শ করে নাই, বরং কভার করে আছে। ভাই কভার করে থাকলে ওভার হবে, কভার করলে কি হবে? ওভার হবে। আমি কয়েকটা এক্সাম্পল দিলে আপনার কমন সেন্সের মাধ্যমে আপনাকে উত্তর করতে হবে যে এই ক্ষেত্রে এটি কি স্পর্শ করে আছে নাকি কভার করে আছে। ও কি স্পর্শ করে আছে নাকি কভার করে আছে? তাহলে চলুন আমরা বেশ কিছু এক্সাম্পল লিখে ফেলি। তাহলে এখানে আমরা ছোট করে লিখতেছি এক্সাম্পল গুলো, এক্সাম্পল লিখে ফেলি। এক্সাম্পল 1 আপনারা নাম্বার ধরে ধরে উত্তর করবেন। আমি বলতেছি দেয়ার ইজ এ ব্রিজ, দেয়ার ইজ এ ব্রিজ ড্যাশ দা রিভার, ড্যাশ দা রিভার। একটু সহজ করে দিই, এই জায়গায় উত্তর হয় অন হবে নাকি ওভার হবে,
এই দুটার ভিতরেই থাকবে। সো আপনি একটু উত্তর করবেন দেয়ার ইজ এ ব্রিজ ড্যাশ দ্য রিভার। অ্যান্সার কি হবে? 2 নম্বর আমি একটি বলতেছি যে দেয়ার ইজ এ বুক ড্যাশ দ্য টেবল। ওকে, এবং লাস্ট যেটা আমরা লিখতেছি যে she has an umbrella. She has an umbrella dash her head. ওকে, সো এই 3টা প্রশ্ন আপনাকে কাঙ্ক্ষিত, এবং যদি আপনি সঠিকভাবে উত্তর করতে পারেন তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা এই যে এক্সাম্পল, এই যে রুলস, সেই রুলস থেকে কিন্তু অনেক বেশি কমন পাবেন। আমি চাইলে চালাকি করে বেশ কিছু প্রাইমারি বা বিসিএস প্রশ্ন সলভ করে চলে যেতে পারতাম, কারণ এইগুলো বিভিন্ন জব সলিউশন বইতে দেওয়া আছে। হুবহু উত্তরটা মুখস্থ করেছে, জাস্ট বলতাম এটা উত্তর, এটা হবে, ব্যাখ্যা বলতাম। কিন্তু আপনার টপিক ধরে ধরে নোট করে পড়ানোর মতো প্ল্যাটফর্ম অনেক কম আছে। আমি চাইলে এটিকে স্লাইডটা লিখে দিতে পারতাম, জাস্ট রিডিং পড়তাম, বলে দিতাম, বাট এইভাবে এত ফাস্ট হয়ে যায়, এটা জাস্ট রিডিং পড়া হয়। আলটিমেটলি এটা মানে একটা জিনিস কনজিউম করতে সময় লাগে। সো আমার কাছে মনে হয় যে আমি লিখবো, আপনি দেখবেন, আপনি লিখবেন, এরপর একটা দুটো এক্সাম্পল দেবো, আপনি দিবেন, ক্লাসের পরে ক্লাসে হয়ে যাবে, এরপর 2 থেকে একবার রিভাইজ দিলে হবে। পূজা রয় বলছে অন অন ওভার। এখানে দেখতে পাচ্ছি শরীফুল ইসলাম ভাই বলছে ওভার অন ওভার। এরপরে মুস্তাহিদ আজম ভাই বলছে ওভার অন ওভার, ওভার অন ওভার। সো মেজরিটি স্টুডেন্ট যারা দেখেছে রেশমি খাতুন আপু ওভারকে আবেগে কভার লিখে ফেলেছেন, আবেগে কভার লিখে ফেলেছেন, আমি বুঝছি আপনি ওভার লিখেছেন। ওকে, তাহলে দেখুন যে দেয়ার ইজ এ ব্রিজ। একটু আমরা উত্তরগুলো এখন দেওয়ার চেষ্টা করতেছি। দেখুন আমাদের এখানে বলতেছে যে দেয়ার ইজ এ ব্রিজ, ভাই ব্রিজ আর পানি, এটা কি একটা আর একটা সাথে লেফটায় থাকে? এটা কি একটা, এটা এটা পানি, এটা কি ব্রিজ? এটা কি এভাবে থাকে? থাকে না। তাহলে কি হয়, একটা ব্রিজ নদীর এই মাথা থেকে ওই মাথাটা কভার করে। দেখবেন যে এই এই যে মাঝে এটা মনে করেন একটা ব্রিজ, 2 হাত মাঝে, আমার মাঝে এইগুলো মনে করেন আপনার এটা একটা রিভার। তাহলে এই ব্রিজটা করে কি, এই মাথা থেকে এই মাথা টোটালটা কভার করে। এই কভার করার ফলে আপনি ইজিলি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যেতে পারেন, এবং পানির সাথে ব্রিজ কিন্তু গায়ে গায়ে লেগে থাকে না, স্পর্শ করে থাকে না। আলটিমেটলি একটা ব্রিজ একটা রিভারকে কভার করে, আর কভার করলে কি হবে? ওভার হবে। কভার করলে ওভার। সো যারা প্রথম অ্যান্সারটি ওভার লিখেছেন তাদের সকলের উত্তর সঠিক হয়েছে। এরপর দেখতে পাচ্ছেন দেয়ার ইজ এ বুক ড্যাশ দ্য টেবিল। তাহলে এটা খুবই সহজ, অন দ্য টেবিল, কারণ বই টেবিলের স্পর্শ করে থাকে। দেখুন বলতে শি হ্যাজ অ্যান আমব্রেলা ড্যাশ হার হেড। দেখুন আমব্রেলা, আপনি যখন মাথায় ছাতা দিয়ে থাকেন বা আমব্রেলা দিয়ে থাকেন, আমব্রেলা কি করে আপনাকে? আমব্রেলা যে বিষয়টি করে, আমব্রেলা আপনার টোটাল মাথাটাকে কভার করে রাখে, বৃষ্টি হোক রোদ হোক আপনার মাথাটাকে আবৃত করে রাখে। কিন্তু আপনার মাথার সাথে কি কখনো আমব্রেলা ভাবে চেপে লেগে থাকে? স্পর্শ করে থাকে না, কিন্তু মাথাটাকে কভার করে থাকে। এইভাবে আপনি কল্পনা করবেন, কভার করলে ওভার হবে, আর স্পর্শ যদি করে তাহলেই কেবল আপনার অন হবে। সো আশা করি আপনার এই পর্যন্ত ক্লিয়ার। এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেলে একটু কাইন্ডলি ক্লিয়ার লিখুন। আমি অনেকের উত্তর দেখেছি, মেজরিটি উত্তর সঠিক হয়েছে। সো যাদের দু একটা ভুল হয়েছিল আমি ব্যাখ্যা দিয়েছি, সেই বিষয়টা নিয়ে সমস্যা হবে না। এইটুকু ক্লিয়ার কিনা, এইটুকু ক্লিয়ার হলে একটু ক্লিয়ার লিখুন। এখন আমরা আলোচনা করব যেটি, সেটি হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ এবং আপনার কমন সেন্স আছে কিনা। শুনেন, চাকুরিতে পরীক্ষাগুলো হয়, এই পরীক্ষাগুলোতে কিন্তু আপনি ভালো পারফরমেন্স করার পাশাপাশি গ্রামার, এমনকি বাংলা ব্যাকরণেও আপনার মেন্টাল অ্যাবিলিটি কতটুকু স্ট্রং, আপনার আইকিউ কতটা ভালো, সেটি কিন্তু কল্পনা করা হয়। তাই শুধু উত্তর জানলে অনেক সময় ভালো করা যায় না। যেমন এখন যে প্রশ্নটা আলোচনা করব, এর মাধ্যমে আসলে প্রমাণিত হয়ে যাবে যে আপনার ব্রেনে কিছু আছে কিনা। সো বি সিরিয়াস। আমি উত্তরটি, গ্রামারটা বলে দেবো, বাট উত্তরটি করতে হবে আপনাকে কমন সেন্সে, এবং এইগুলোই কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষাতে বারবার আসে। হ্যাঁ, বারবার আসে। সো এখন রুল 4 একটু আমার সাথে লিখে নিন, যে রুল 04, আমরা 4 নাম্বার যে রুল, সেই রুলটি নিয়ে এখন আলোচনা করব। 4 নাম্বার
রুল। সো একটু লিখে রুল 04। এভাবে লিখুন যে সুনির্দিষ্ট সময় বোঝাতে অন টাইম হয়। সুনির্দিষ্ট সুনির্দিষ্ট সময়, দেখুন সুনির্দিষ্ট সময় বোঝাতে, সুনির্দিষ্ট সময় বোঝাতে অন টাইম, অন টাইম হয়। সুনির্দিষ্ট সময় বলতে অন টাইম হয়, কিন্তু সুনির্দিষ্ট সময়ের কিছু আগে বোঝাতে ইন টাইম হয়। আমরা নিজেরাও কিন্তু দৈনন্দিন জীবনে এটা প্রায় ভুল করি। সো আজকের পর থেকে আপনারা ভুল করবেন না। সুনির্দিষ্ট মানে একদম যে টাইম, ওই টাইমের একটু আগে বোঝাতে সুনির্দিষ্ট সময়ের, সুনির্দিষ্ট সময়ের কিছু আগে বোঝাতে, সুনির্দিষ্ট সময়ের কিছু আগে বোঝাতে, কিছু আগে বোঝাতে ইন টাইম হয়, বুঝলে ইন টাইম বসে। খুবই দারুণ বিষয়, কারণ আমরা আন্দাজে ঢিল মেরে দিই, কখনো একই জিনিসকে বলি ইন টাইম, কখনো একই জিনিসকে বলি অন টাইম। যখন যেটা ভালো লাগে সেটা বলে, যখন যেটা ভালো হয় সেটা বলা যাবে না। গ্রামার আপনাকে ক্লিয়ার করে বলেছে একদম স্পেসিফিক টাইম, 10টাই বলেছে মানে 10টাই, যখন বলেছে ঠিক তখনই, এরকম সুনির্দিষ্ট সময় বলতে তখন বলে অন টাইম। এবং বিভিন্ন সময় আমরা বলে এই অন টাইমে চলে আসবে, কিন্তু না হলে খবর আছে। অর্থাৎ অন টাইম মানে যখন বলেছে 10টা বলছে মানে 10টাই, আগে পিছে কিচ্ছু না, এটি হচ্ছে স্পেসিফিক টাইম। কিন্তু সুনির্দিষ্ট সময়ের কিছু আগে বোঝাতে ইন টাইম হয়। তো আমরা বলছি আপনি ইন টাইম চলে আসবেন মানে 10টার 2-5 মিনিট আগে চলে আসবেন, একদম 10টা বলছে মানে 10টাই না। সো যে টাইম এক্সপেক্টেড যে টাইম তার একটু আগে এসে রিল্যাক্সে বসে থাকা, এরকম সময়গুলো ইন টাইম। সো আপনি কোথাও যাবেন, যদি আপনি বলেন আমি ইন টাইম চলে আসবো, তার মানে আপনি তার 2-5 মিনিট আগে চলে আসবেন। আর অন টাইম চলে আসবো, সো 10টা বললে 10টাই চলে আসবেন, আগে পরে না। আশা করি এই বিষয়টি ক্লিয়ার। ওকে, এখন তাহলে এখান থেকে এক্সাম্পলের মাধ্যমে আপনি কিভাবে নিজের আইকিউ টেস্ট করবেন সেটাই কিন্তু। একটু নেটওয়ার্ক প্রবলেম হতে পারে। দেখুন আমরা বলতেছি দা ড্রাইভার, দা ড্রাইভার স্টপড হিজ কার, স্টপড, দি ড্রাইভার স্টপড হিজ কার। এরপর আমরা বলতেছি ড্যাশ টাইম টু অ্যাভয়েড অ্যাক্সিডেন্ট, টু অ্যাভয়েড অ্যাক্সিডেন্ট। এখান থেকে আপনাকে কমন সেন্স দিয়ে উত্তর করতে হবে, যেখানে ইন টাইম হবে না অন টাইম। আমি 1 নাম্বার দিচ্ছি যেন আপনি নাম্বার ধরে ধরে উত্তর করতে পারেন। এবং 2 নাম্বার আমি আরেকটা প্রশ্ন দিচ্ছি, ইউ শুড কাম, ইউ শুড কাম ড্যাশ টাইম অ্যাজ ইউ আর not allowed to enter before just time, you are not allowed to enter before just time, before just time. ওকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সো আপনারা এই দুটি প্রশ্ন একটু পারফেক্ট উত্তর করবেন, তাহলেই কিন্তু আমি বুঝবো যে আসলে আপনারা ক্লিয়ারলি বুঝছেন কিনা। 1 নম্বরে নিতু কর্মকার বলছে ইন টাইম, সো সকলে একটু নাম্বার ধরে ধরে বলুন, কারণ এখানকার একটির উত্তর ইন টাইম হবে, একটির উত্তর অন টাইম হবে। সো যদি আপনি নাম্বার ধরে না বলেন আমি ধরতে পারবো না যে আপনি কোন প্রশ্নটার উত্তর করেছেন। প্লিজ একটু আপনারা এই বিষয়টি একটু কাইন্ডলি কমেন্ট করে বলুন, হ্যাঁ, যে আপনি কোনটা উত্তর বলেছেন। অনেকেই ভুল উত্তর দিচ্ছেন। শারমিন সুলতানের এলমাপুর উত্তরটি সঠিক হয়েছে, যতন চন্দ্র দাস দাদার উত্তরটি সঠিক হয়েছে।
এরপরে আর কার কার উত্তর দেখতে পাচ্ছি না। সঠিক উত্তর, সঠিক উত্তর আমি একটু কমই দেখছি। আপনারা অনেকেই ভুল করছেন। আমি বারংবার একটি কথা বলেছি, এই না না না, ওই তো আমি যে তোর নাম বলছি ওনারাই ভুল করছে, বাকিরাই সঠিক করছে। সো মেজরিটি সঠিক হয়েছে, থ্যাংক ইউ, মেজরিটি সঠিক হয়েছে। অনেক ধন্যবাদ আপনাদেরকে, কারণ আপনার আইকিউ ভালো। বলতেছে দ্য ড্রাইভার স্টপড হিজ কার। ভাই মনে করুন যে এখানে একটা মানুষ আছে, কি আছে, এখানে একটি মানুষ আছে, আর এখানে মনে করুন যে একটা এভাবে প্রাইভেট কার কিন্তু যাচ্ছিল, কারটা স্টপ করে ফেলেছে। দা ড্রাইভার স্টপ হিজ কার, এই কারটা মানে যাইতেছিল, যে একে লাগাই দেয় নাই কিন্তু। শুনেন, একদম এবার ব্যাটে বলে হয়ে গেলে এই একটা কার, এটা মনে করেন কি মানুষ, একদম যে ব্যাটে বলে হতো তাহলে কিন্তু অন টাইম হতো, কারণ অন টাইম মানে লেগে গেছে। অন টাইম সর্বদা সর্বদা একদম স্পেসিফিক কানেকশনকে বোঝায়। এখন বলছে ড্যাশ টাইম টু অ্যাভয়েড অ্যাক্সিডেন্ট। অ্যাভয়েড অ্যাক্সিডেন্ট মানে এই কারটাই শুধু যেতে যেতে প্রায় লাগবে, একদম লেগেই যাবে, এর একটু আগে ব্রেক করে ফেলছে। যেহেতু ব্রেক করছে, অ্যাক্সিডেন্ট অ্যাভয়েড করছে, তার মানে লাগার একটু আগে, সুনির্দিষ্ট সময় লেগেই যাবে যে সময়, তার আগেই সে কিন্তু ব্রেক করে ফেলেছে। এই যে একদম লেগেই যাবে যে সময়, তার একটু আগে ব্রেক করে ফেললো, দ্যাটস ওয়াই ইন টাইম হবে। সো যে সমস্ত ডিয়ার স্টুডেন্টস এটা ইন টাইম বলেছেন, তাদের উত্তরটি সঠিক হয়েছে। কারণ যদি এটা অন টাইম হতো তাহলে লাগাই দিত। যদি অ্যাক্সিডেন্টটা অ্যাভয়েড করা গেছে, অ্যাক্সিডেন্টটাকে এড়ানো গেছে, দ্যাটস ওয়াই এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি, এই জায়গাতে অন টাইম না ইন টাইম হবে। আবার 2 নম্বর বলছে ইউ শুড কাম, তোমার চলে আসা উচিত ড্যাশ টাইম, একদম ওই সময়ে, যেহেতু অ্যাজ ইউ আর নট অ্যালাউড, তোমাকে অ্যালাউ করা হবে না টু ইন্টার জাস্ট টাইম, অর্থাৎ জাস্ট যে টাইম 10টায় দেওয়া হয়েছে, এর আগে বা পরে তোমাকে আসলে অ্যালাউ করা হবে না। সো তোমাকে কি করতে হবে, ইউ শুড কাম অন টাইম, চলে আসতে হবে, না হলে তুমি জাস্ট টাইম যদি পার হয়ে যায় তোমাকে আর অ্যালাউ করা হবে না। সো যে সমস্ত ডিয়ার স্টুডেন্টস আপনার ইন টাইম এবং অন টাইম বলছে, তাদের সকলের উত্তর সঠিক হয়েছে। চাকরি প্রার্থী নিতা দে, ইশরাত জাহান, মোহাম্মদ নাজিবুল ইসলাম, জয়ন্তী ঘোষ এবং মোহাম্মদ শিলা খাতুন সহ যারা যারা অ্যান্সার করেছেন সকলের উত্তর সঠিক হয়েছে। আপনাদের বিশ্বের চ্যাম্পিয়নের যারা ফলোয়ার, এক একটা জেমস, এবং আমি বিশ্বাস করি এই সময় অনেক যে অনলাইনে ক্লাস হচ্ছে, যারা বিশ্বের চ্যাম্পিয়নের লাইভ ক্লাস দেখেন তারা একটা আলাদা রুচির মানুষ। এই জন্য আপনাদের এই রুচির প্রতি আমার একটা ব্যাপক শ্রদ্ধা কাজ করে। কারণ আপনারা বোঝেন যে কোন জায়গায় গেলে সত্যিকার অর্থে যৌক্তিক সাজেশন পাওয়া যাবে। কারণ আমাদের এই প্ল্যাটফর্মে ক্লাস নিচ্ছেন সকলে বিশেষ ক্যাডার, শুধু ক্যাডারই নয়, বিশেষ অ্যাডমিন, পুলিশ সহ শীর্ষ ক্যাডার গণ আছেন। আমি একটা 9 গ্রেডের চাকরিতে আছি, অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে আছি। সো আমি এই পদ পাড়ি দিয়েছি, আমি 5টা বিশেষে ভাইবা দিয়েছি, সামনে এখন 3টা পেন্ডিং আছে, 3টা নন ক্যাডার হয়েছে। এখন এই পথটা পাড়ি দিতে গেলে সত্যিকার অর্থে কোন সাজেশন দিলে কাজ হবে এবং কিভাবে পড়াইলে কাজ হবে সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করি। সো যারা আসলে আমাদেরকে ভালোবেসে থাকেন বা অসংখ্য জায়গায় ক্লাস হওয়া সত্ত্বেও আপনারা আসেন, তাদের প্রতি আসলে আমি অনেক অনেক বেশি কৃতজ্ঞ। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আশা করি আপনারা এই বিষয়টি ক্লিয়ার। এখন আমরা আলোচনা করবো রুল 5। কি আলোচনা করব? রুল 05 নিয়ে আমরা আলোচনা করবো। 5 নাম্বার একটি রুল নিয়ে আলোচনা করব। এটি একটি দারুণ রুল। এই রুল থেকে বিশেষ সব বিভিন্ন চাকরি পরীক্ষাতে কতবার যে প্রশ্ন আসছে তার কোনো ইয়ত্তা নেই। অনেকবার প্রশ্ন আসছে, শুধুমাত্র 41 থেকে 47 এই 5টা বিশেষের ভিতরে আমি দেখলাম এই রুল থেকে 2বার প্রশ্ন এসেছে। সো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ মাহিন, উজ্জ্বল, আমরা চেষ্টা করব যে এরকম একটু লিখুন যে দুইজনের মধ্যে বোঝাতে বিটুইন হয়। এই শুনেন, এইগুলো আমরা সকলেই জানি, বাট এই যে জানা, এই জানাটা কিন্তু ভুল করবে। আপনি কোথায় গেলে ভুল হতে পারে আপনার জানা, সেই বিষয়টা আমরা একটু ধরিয়ে দেব। একটু লিখুন যে দুই জনের মধ্যে বোঝাতে, দুই জনের মধ্যে বোঝাতে, দুই জনের মধ্যে বোঝাতে। আপনি বুঝতেই পারছেন ভাই, কারো যদি ডাবল বেবি হয়, একসাথে দুটা বের হয়, তাহলে তার নাম কি? তখন কিন্তু বলি যে টুইন। ওই বলি যে এটা টুইন হয়েছে, টুইন। সো বি টুইন
মানে দুজন হয়েছে। টুইনের ভিতরে টু আছে, টুইন আছে, টু টুইন মানেই কিন্তু দুই। সো এটা খুবই সহজ। যখনই দুজন বোঝাবে, এরকম দুজনের মধ্যে বোঝাবে, তখনই কিন্তু বিটুইন হবে, বিটুইন হবে। আর দুইয়ের অধিক বোঝালে অ্যামাং হয়। এইটুকু নিয়ে কোনো প্রবলেম হয় না সাধারণত দুইয়ের অধিক বোঝালে। অধিক, দুইয়ের অধিক মানে দুজনের অধিক বোঝালে, বোঝালে অ্যামাং হয়। কি হয় বলুন? অ্যামাং, অ্যামাং বসে। এখন এটা একটা কমন সেন্স, এই পর্যন্ত কারো কোনো প্রবলেম হয় না। কিন্তু এটুকু জানলেই যেন ক্ষতি। পরীক্ষা হলে এটুকু না জানলে যত ভালো উত্তর করা যায়, এইগুলো যদি জানা যায় তাহলে আপনার আরো বেশি ক্ষতি হতে পারে। কারণ দুজনের মধ্যে বোঝাতে বিটুইন এটা আমরা সকলেই জানি, দুইয়ের অধিক বুঝলে এমন এটা সকল জানি। কিন্তু যে বিষয়গুলো আমরা জানি না বা আমরা ওইভাবে সিরিয়াসলি খেয়াল করি না, এই জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। কারণ পরীক্ষার স্যারদের উদ্দেশ্য, অনেকেই অ্যাপ্লাই করছে, সবাইকে চাকরি দেওয়া সম্ভব নয়। তো যতটা পাজল করে আপনাকে এখান থেকে বাদ দেওয়া যায় ততই ভালো। ওদের উদ্দেশ্যে বাদ দেওয়া, কারণ ওদের যে পরিমাণ পদ আছে তাতে বেশি অ্যাপ্লাই করে, ওরা চায় বাদ দিয়ে অল্প কিছু সংখ্যক রাখতে। এই জন্য আসলে তারা নানা রকমের পাজল বা আপনাদের গেম খেলে। এই জন্য আপনাকে আপনাকে যে বিষয়টা অতিরিক্ত ভাবে এখন মনে রাখতে হবে, সেই বিষয়টাকে আমি দেখিয়ে দিচ্ছি। অতিরিক্ত ভাবে আপনাকে এই কয়েকটি বিষয় একটু মনে রাখতে হবে, এই কয়েকটি বিষয় একটু আপনাকে অতিরিক্ত ভাবে মনে রাখতে হবে, যেন আসলে আপনার এই ভুলটা না হয়, এই ভুলটা না হয়। এটা একটু লিখে নিন। পারস্পরিক সম্পর্ক, এটা একটু সিনসিয়ারলি লিখে নিতে হবে। পারস্পরিক সম্পর্ক। দেখুন, পারস্পরিক সম্পর্ক যদি কখনো বোঝাই, এরপর যদি আপনার বোঝাই ভৌগোলিক অবস্থান, ভৌগোলিক অবস্থান, তাহলে পারস্পরিক সম্পর্ক, ভৌগোলিক অবস্থান বোঝালে, এই দুটি বিষয় যদি দেখেন, এইগুলো বোঝালে অনেকের মধ্যেও বিটুইন হয়। এটাই কিন্তু আলটিমেট বিষয়। এখান এই লাইনটাই থেকে আলটিমেটলি প্রশ্ন আসবে। বোঝালে অনেকের মধ্যেও বিটুইন হয়, অনেকের মধ্যেও বিটুইন হয়, বিটুইন হয়। সো এইটুকু একটু ভালো করে আপনারা লিখে নিন। আমি 30 সেকেন্ডের ভিতরে এখান থেকে 4টে এক্সাম্পল দেব, 4টে এক্সাম্পল দেব। হ্যাঁ, তাসনুবাদ আবাস মাবু অনেক আসলে আসছে হচ্ছে, তাও চেষ্টা করতেছি, যেহেতু মাঝে অনেক গ্যাপ চলে যাচ্ছিল, যেন আসলে আপনাদেরকে এই গ্যাপটা কমানো যায়। তাহলে এখন আমি বেশ কিছু এক্সাম্পল দেব। আমরা বলছি নর্মালি দুইয়ের অধিক বলতে নর্মালি অ্যামাং হয়, এবং এটাই জানি, এই জানাটাই আমাদের ক্ষতি করে। কারণ এই দুটি বিষয় আছে পারস্পরিক সম্পর্ক, মানে কো রিলেশন আছে এরকম বিষয়, অথবা ভৌগোলিক অবস্থান যদি বোঝায়, এই দুটা বিশেষ কেজের কেটে অনেকের মধ্যে বোঝালেও সেখানে অ্যামাং না হয়ে বিটুইন বসবে। তাহলে এখান থেকে আমরা বেশ কিছু এক্সাম্পল নিয়ে আলোচনা করব। সো এই এক্সাম্পল গুলো হুবহু আপনি পরীক্ষাতে কমন পাওয়ার ব্যাপক সম্ভাবনা আছে, এই টাইপের এক্সাম্পল হুবহু। এই জন্য আপনারা লিখে নেবেন এক্সাম্পল গুলো, যে দা সিটি মানে একটা শহর, এই শহরকে লাইজ অর্থাৎ অবস্থান করছে ড্যাশ 5 কান্ট্রিজ, 5 কান্ট্রিজ অর্থাৎ একটা শহর 5টা দেশের মধ্যে অবস্থান করছে। এরকম যে একটা বিষয়, সেই ক্ষেত্রে প্রিপোজিশন হিসেবে বিটুইন হবে না অ্যামাং হবে, আপনার নাম বসে অ্যান্সার করবেন। দ্বিতীয় বলতেছে সার্ক ইজ এ ট্রিটি, সার্ক ইজ এ ট্রিটি, ট্রিটি মানে এটা একটা চুক্তি, কতটা দেশের ভিতরে আপনারা জানেন, ড্যাশ 8 কান্ট্রিজ, ড্যাশ 8 কান্ট্রিজ অর্থাৎ এটি কিন্তু একটা দেশের ভিতরে চুক্তির কথা কিন্তু বলা হয়। এবং এই রকম যদি আমরা লাস্ট একটা বলি, 3 নাম্বার, উই শেয়ার্ড, উই শেয়ার্ড আ পিজা, অর্থাৎ একটা পিজা আমরা শেয়ার করে খাচ্ছি। হ্যাঁ, উই শেয়ার্ড আ পিজা ড্যাশ ড্যাশ আওয়ার সেলভস,
উই শেয়ারড আ পিজা ড্যাশ আওয়ারসেলভস। সো এই তিনটা প্রশ্নের উত্তর কি হবে একটু কাইন্ডলি আপনারা কমেন্ট করে জানান, এই তিনটা প্রশ্নের উত্তর কি হবে। প্লিজ এই তিনটা প্রশ্নের উত্তর কি হবে একটু আপনারা কাইন্ডলি কমেন্ট করে জানাবেন নাম্বার সহ, যে দ্য সিটি লাইজ ড্যাশ 5 কান্ট্রিজ। দেখে আপনারা কে কি উত্তর করতেছেন। মোহাম্মদ দিন ইসলাম ভাই, আমাদের ক্লাসগুলো নর্মালি আমি যদি অফিস করে বা চাকরি থেকে আসি সেক্ষেত্রে 9টা 9:30টার ভিতরে শুরু হয়। বিটুইন, অ্যামাং, অ্যামাং একাধিক প্রপার নাউন থাকলে বিটুইন, বিটুইন, অ্যামাং, অনেকের উত্তরই কিন্তু সঠিক হচ্ছে। অনেকে একটা ভাবতে দুটো বিটুইন দিলাম একটা অ্যামাং না দিলে কেমন হয়। সো একটু আমরা ব্যাখ্যা করি যে এই উত্তরগুলো আলটিমেটলি কি হবে। চলুন আমরা একটু ব্যাখ্যা করি। এখান থেকে দেখতে পাচ্ছি দ্য সিটি একটা শহর লাইজ বিটুইন 5 কান্ট্রিজ। কেন বিটুইন হবে? কারণ এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি, এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি 5 কান্ট্রিজ, 5টা দেশ আছে। তাই 5টা দেশ থেকে নর্মালি 2-এর বেশি অ্যামাং হওয়ার কথা ছিল। কিন্তু যখন এটা কোনো একটা শহরের অবস্থান কোথায় 5টা দেশের মাঝে, এটা কিন্তু তার ভৌগোলিক অবস্থান বোঝায়। আর ভৌগোলিক অবস্থান যদি বোঝায় তাহলে 2-এর অধিক হলেও সেটি কিন্তু বিটুইন হবে। সিমিলারলি সার্ক ইজ এ ট্রিটি, এটা একটা চুক্তি, এটিও কিন্তু বিটুইন হবে। এটাও কি হবে? বিটুইন 8 কান্ট্রিজ। তার মানে এটা 2-এর বেশি আছে, 8টি আছে, কোনো সমস্যা নেই। 8 কান্ট্রিজ, 8টি আছে, তারপরেও এটি বিটুইন হবে। কারণ এই যে সার্ক, এটা একটা আমাদের, এটা কিন্তু আমাদের কি বলে রিজিওনাল একটা কোঅপারেটিভ একটা কিন্তু অর্গানাইজেশন। সো এটি কিন্তু আমাদের ভৌগোলিক অবস্থান ভিত্তি করে, এই যে দক্ষিণ এশিয়ার মধ্যে যে 8টি দেশ, এই ভৌগোলিক অবস্থান ভিত্তি করে সার্কটি তৈরি হয়েছে। তাই এক্ষেত্রে অনেকের ভিতরে এটা হবে। আবার 3 নম্বর দেখুন, এটিও বিটুইন হবে। উই শেয়ার্ড আ পিজা বিটুইন, বিটুইন আওয়ারসেলভস। দেখুন আমি কিন্তু একটা কথা বলেছিলাম, পারস্পরিক সম্পর্ক। আমি এখন যদি পিজা হাটে যাই, অনেকেই পিজা খাচ্ছে, আমি যদি খুব লোলুপ দৃষ্টিতে তাকায় থাকি পিজার দিকে, খুব অসহায় ভাবে, এইভাবে আমাকে পিজা দেবে? দেবে না। কারণ কি? ওখানে তার পিজা খাচ্ছে, তার সাথে আমার কিন্তু কোনো সম্পর্ক নেই। তার মানে পিজা যে দোকান, সেই দোকানে গেলেই কিন্তু আপনাদের শেয়ার করবে না যে কেউ এটা গনিমতের মালা আসছে বসা খাওয়া, এটা কিন্তু করবে না। কিন্তু যদি যে দেখি আমার ব্রাঞ্চের আমাদের কলিগরা আছে, আমার ভার্সিটির ফ্রেন্ডরা আছে, আমার পরিচিত অন্যান্য মানুষজন আছে এবং তারা পিজা খায় এবং আমি যদি ওখানে দাঁড়ায় থাকি, অবশ্যই তারা আমাকে জোর করে বসাবে এবং খাওয়ানোর চেষ্টা করবে। তাহলে এই শেয়ারের বিষয়টি ঠিক তখন আসে যখন আসলে আপনার সাথে সুসম্পর্ক থাকে। এই ক্ষেত্রে যেহেতু ওই শেয়ার্ড পিজা আমরা শেয়ার করে খেয়েছি, আমাদের ভিতরে এই শেয়ারের অপশনটা, এত দামি জিনিস তখনই শেয়ার করা যায় যখন এটা সুসম্পর্ক থাকে। তাহলে এই ক্ষেত্রে কখনো এমন হতে পারে, মনে করুন একটা টিচার, আমরা বললাম দ্য টিচার শেয়ার্ড চকলেটস, চকলেট দিল, এরপরে অ্যামাং দ্য স্টুডেন্টস, অর্থাৎ টিচার কিছু চকলেট, আপনারা প্রাইমারি স্কুলে অনেক শিক্ষক হবেন, প্রথম দিন জয়নিং এ গেলে আপনার 2 থেকে 3 টিন কিন্তু চকলেট নিয়ে যেতে পারবেন। যেমন আমি কিন্তু প্রাইমারি স্কুলে 43তম বিশেষ নন ক্যাডার থেকে প্রধান শিক্ষকের সুপারিশ প্রাপ্ত ছিলাম। আমাদের কলিগরা এই তো 1 সপ্তাহ জয়েন করছে, ওদের আমি গ্রুপে দেখছি অনেকেই এরকম, যেহেতু অনেক স্টুডেন্ট তো খরচ কমানোর জন্য 2-3 টিন চকলেট নিয়ে গেছে। যখন একটা টিচার চকলেটগুলো শেয়ার করে দিচ্ছে, ওই স্টুডেন্টের সম্পর্কে বিষয় না, এখানে আমার সাথে স্টুডেন্ট ওই সম্পর্কে বিষয় না, তখন কিন্তু অনেক স্টুডেন্ট হিসেবে অ্যামাং হবে। সো আশা করি আপনারা এই বিষয়টি ক্লিয়ার হয়েছেন। এই বিষয়টা যদি ক্লিয়ার হয়ে যান তাহলে একটু আপনারা কাইন্ডলি কমেন্ট করে জানান। এখন তাহলে আমরা পরবর্তী যে টপিক সেটা আলোচনা করব। রুল 5 আরো কিছু এক্সাম্পল আমরা অ্যাড করে দেবো, এটাই তো বললাম আপু। এরপরে যদি আমি বলি, যেমন অনেকেই রুল 5 আরো এক্সাম্পল চেয়েছে, শি ওয়ান্টেড টু বি অ্যামাং ফ্রেন্ডস। শি ওয়ান্টেড, সে আমাদের অনেকজন আছি অ্যামাং ফ্রেন্ডস, দেখবেন সে আমাদের ভিতরে ফ্রেন্ড হতে চেয়েছে। এরপর দেখুন যদি বলি ডিস্ট্রিবিউট দ্য টেস্ট পেপারস, অনেকগুলো টেস্ট পেপার বুক আছে অ্যামাং দ্য স্টুডেন্টস, অর্থাৎ স্টুডেন্ট অনেকগুলো আছে, আপনি
শিক্ষক বললেন যে এই বইগুলো সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে দাও। সো তখন কিন্তু আপনার সম্পর্কে কোনো বিষয় না, অনেকে আছে সো ভাগ করে দেবেন। বাট পিজা শেয়ার একই জিনিস ভাগ করে খাওয়া, এটি কিন্তু একটা সুসম্পর্কের বিষয়। আশা করি বিষয়টি ক্লিয়ার। এখন আমরা আরেকটি দারুণ বিষয় নিয়ে আলোচনা করব, খুব খুব দারুণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমি বিনীত অনুরোধ করবো এই রুলটি খুব ভালো করে দেখার জন্য। এই রুলটি থেকে অনেক বেশি পরীক্ষাতে প্রশ্ন আসে এবং অনেকেই এই রুলটির যে উত্তর বা এটি কিন্তু ভুল করেন, কারণ এই সম্পর্কে তারা অনেক জায়গায় দেখেছে কিন্তু সলিড কোনো ইনফরমেশন আসলে জানা নেই। মানে কেন আসলে এর ভিতরে একটা বিচ্যুতি ঘটে, এই বিষয়টা জানা না থাকার ফলে ভুল হয়। দেখুন, চাকরি প্রার্থী যারা আছেন তারা কিন্তু এসএসসি পাস করেছেন, ইন্টার পাস করেছেন, অনার্স পাস করেছেন, মাস্টার্স পাস করেছেন, প্রিলি পাস করতেছেন। সো স্যাররা কিন্তু জানে সে কিন্তু অলরেডি একটা যোগ্য স্টুডেন্ট। সো তাকে কিভাবে পাজল, সে যে এইসব ছোটখাটো বিষয় জানে, এটা কিন্তু স্যাররা জানে। এখানে যারা কিছুই জানেন তাদের হিসাবটা আলাদা, বাট এরকম রিয়ার। আপনি তো একসময় জানতেন, এখন রিভাইজ না করার কারণে ভুলে গেছেন, বাট আপনি জানেন এটা স্যার কিন্তু জানে। তাই আপনাকে কিভাবে জানার ফলেও বিপদে ফেলা যায় সেই বিষয়গুলো আমরা ক্লিয়ারলি লিখে দিই, যেন আপনি ওই বিপদটাতে না পড়েন। খুব দারুণ একটি স্ট্রাকচার লিখতেছে, একটু ভালো করে খেয়াল করবেন। এভাবে লিখতেছে যে ওভার প্লাস ডিটারমিনার, ওভার প্লাস ডিটারমিনার, ওভার প্লাস ডিটারমিনার, এরপরে প্লাস আছে ফোন, টেলিফোন, রেডিও, মানে এই টাইপের একটা জিনিস। ফোন, টেলিফোন, টেলিফোন, টিভি, রেডিও, হ্যাঁ টিভি, রেডিও, মোবাইল, এই টাইপের যত রকমের জিনিসপত্র আছে। আর যদি দেখেন যে একটু অন্য কালার দিয়ে লিখে, আর যদি দেখেন এরকম আছে যে বাই, তাহলে দেখবেন নো ডিটারমিনার, নো ডিটার নো ডিটারমিনার, নো ডিটারমিনার প্লাস এই যে ফোন, টেলিফোন, রেডিও। এখন ডিটারমিনার কি? ডিটারমিনার ইজ ওয়ান কাইন্ড অফ অ্যাডজেক্টিভ। কতটা আছে সেই জিনিসটা ডিটারমাইন করে, নির্ণয় করে। একটা আছে, পাঁচটা আছে, 10টা আছে। সো অনেক প্রকার ডিটারমিনার আছে, প্রি ডিটারমিনার আছে, সেন্ট্রাল আছে, পোস্ট আছে। আমি এত কিছুতে যাবো না, জাস্ট সহজে এই লেকচারটিকে বোঝানোর জন্য মনে রাখবেন এই সমস্ত ক্ষেত্রে মূলত আর্টিকেল থাকে। কি থাকে বলুন? আর্টিকেল ইজ ওয়ান কাইন্ড অফ ডিটারমিনার এবং আর্টিকেল একটা সেন্ট্রাল ডিটারমিনার। সো আর্টিকেল গুলো একটা ডিটারমিনার, কারণ আর্টিকেল এ আই হ্যাভ এ পেন, একটি কলম, সেটা একটু নির্ণয় করতেছে না, নির্দিষ্ট করে নির্ণয় করতেছে না। সো এটা আর্টিকেল গুলো কিন্তু এক ধরনের ডিটারমিনার। সো এই ক্ষেত্রে আপনার ডিটারমিনারটা বুঝলে হবে যে ডিটারমিনার মানে আর্টিকেল। তাহলে বিষয়টা আপনি কিভাবে ধরবেন? যদি আপনার পরীক্ষার হলে দেখবেন ফোন, টেলিফোন, রেডিও কি আছে, এভাবে আছে। সাপোজ রেডিও, আচ্ছা রেডিও না, ফোন দিয়ে শুরু করি। সাপোজ এখানে আছে ফোন। ফোনের আগে আপনাকে খেয়াল করতে হবে, ফোনের আগে যদি আপনার কোনো একটা গ্যাপ থাকে, কি থাকে? গ্যাপ, এবং সেখানে প্রিপোজিশন বসাতে হয়, তাহলে দুটা বিষয় খেয়াল রাখতে হবে। ফোনের ঠিক আগে যদি আর কিচ্ছু না থাকে, একদম ফাঁকা, মানে এরকম জাস্ট এরকম আছে যে আপনার ফোন এরকম, তাহলে এটা শিওর এইখানে বাই হবে। কি হবে? বাই। কারণ বাই যখনই বসে, মনে রাখতে হবে এরপরে সরাসরি ওই ফোনটা বসে। অথবা ফোনের ঠিক আগে যদি আর কিচ্ছু না থাকে, তাহলে সেখানে বাই হবে। ওভার হবে কখন? যখন এই ওভার, ওভার হবে কখন দেখবেন, ওভার যখন আপনি দেখবেন এই ফোন, টেলিফোন এর আগে একটা ডিটারমিনার আছে। যেমন এখানে আমরা লিখলাম ফোন, ফোন, এরপরে এরকম আছে দা ফোন, দা যেহেতু একটা আর্টিকেল, তাহলে এই ফোন, টেলিফোন এর আগে একটা দা আছে। দ্যাটস ওয়াই এর ক্ষেত্রে কিন্তু অবশ্যই এবং অবশ্যই ওভার হবে। দেখুন বলতেও মজা লাগে, বিশেষ করে বিভিন্ন মুরব্বী লোকজন বলেই তুমি বাসায় যাও, এখন কথা বলতে ইচ্ছা করছে না, আমি তোমাকে ওভার দা ফোনে আলোচনা করে নেবো। বলে না ওভার দা ফোন, বাট কেউ যদি বলে শুধু ওভার ফোনে আলোচনা হবে, এটা ভুল। অবশ্যই এবং অবশ্যই ওভার যদি আপনাকে বসাতে হয় এই ফোন, টেলিফোন, রেডিও, টিভির আগে, অবশ্যই এবং অবশ্যই তার মাঝে এরকম একটা আর্টিকেল সূচক ডিটারমিনার থাকতেই হবে, থাকতেই হবে। এটি যদি না থাকে ভুল হবে। আর সরাসরি আপনি বাই ইউজ করতে পারবেন যদি এই টাইপের কোনো ডিটারমিনার না থাকে। সো পরীক্ষার হলে আপনি খুব ভালো করে কনসাসলি খেয়াল করে দেখবেন, যখন আপনার অপশনে বাই এবং ওভার এই দুটি বিষয় আসতেছে এবং এরপরে ফোন, টেলিফোন, রেডিও আছে, আপনি
এইগুলো থেকে অনেক প্রশ্ন আসছে। আপনি আজকে এই লেকচারটি করার পর আপনি একটু জব সলিউশন দেখবেন, অসংখ্য প্রশ্ন এই ব্যাখ্যাতে আপনি দেখবেন যে বিলাতে পারবেন। সো জাস্ট এটি দেখবেন, এই ফোন, টেলিফোন বা রেডিওর পূর্বে কোনো এইভাবে আর্টিকেল সূচক ডিটারমিনার আছে কিনা, যদি থাকে তাহলে ওভার, না থাকলে ফোন। অথবা এখন এভাবে পড়বেন, বাই ফোন ওভার দা ফোন, বাই ফোন ওভার দা ফোন। বাই ফোন মানে বাই পরে সরাসরি ফোন, কিচ্ছু নেই। আর ওভার মানে ওভার দা ফোন, ওভার দা রেডিও, ওভার দা টেলিফোন, ওভার দা যে কোনো কিছু। সো এখানে আমি চাইলে একটা এক্সাম্পল দিতে পারতাম। সো একটা এক্সাম্পল দিয়েই দিই, কারণ এক্সাম্পল গুলো হুবহু কমন আসে তো। আর আমরা যদি নোটের মতো করে আলোচনা করি, সো আপনার একটু এক্সাম্পলটা আমার সাথে সাথে লিখে নিন। আমি এটা বলতেছি যে শিলা উইল ডিসকাস দ্য ইস্যু, শিলা উইল ডিসকাস দ্য ইস্যু। এরপরে কিন্তু আমরা এটা বলতে পারি উইথ রুবেল, শিলা উইথ ডিসকাস দি ইস্যু উইথ রুবেল। এইভাবে আমি বলতেছি ড্যাশ টেলিফোন, ড্যাশ টেলিফোন। সিমিলারলি আমরা 2 নম্বর জাস্ট এরকম কথাই বলবো যে শিলা উইল ডিসকাস দা ইস্যু উইথ রুবেল, জাস্ট এরকম একটা দিয়ে আমরা বলবো যে, এরকম বলবো যে আপনার ড্যাশ দা টেলিফোন। ওকে, ড্যাশ দা টেলিফোন, ড্যাশ দা টেলিফোন দিলে কিন্তু আপনার উত্তরটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন উইথ রুবেল, এটা জাস্ট হবে কি ফোন, আপনার উত্তর করবেন। এরপর জাস্ট সেম জিনিস, শিলা উইল ডিসকাস দ্য ইস্যু উইথ রুবেল, এরপর জাস্ট এই টেলিফোন আগে একটা দিয়ে বসিয়ে দিয়েছে। এখন একটু মজাদার জিনিস দেখাবো, সেই বিষয়টা একটু আপনারা একটু জানাবেন। আচ্ছা আগে এই দুটো শেষ করি, তারপরে মজাদার বিষয়টাকে বলি। সো একটু আপনারা একটু কাইন্ডলি উত্তর করুন। আপনারা কেউ কিন্তু এই উত্তরটা লেখেন নাই যে এটা উত্তরকে ব্যাক নাম্বার শিলা উইল ডিসকাস দ্য ইস্যু উইথ রুবেল। দেখুন এই টেলিফোন, ফোন টেলিফোনে আগে কোনো ডিটারমিনার নেই, নো ডিটারমিনার। নো ডিটারমিনার থাকলে ফাতিমা তো জোহরা আপু বলতেছে বাই ওভার, গুড। অর্থাৎ যারা যারা বাই ওভার বলেছেন তাদের সকলের উত্তর সঠিক হয়েছে। যেহেতু এখানে কোনো ডিটারমিনার নেই, তাই এটা হবে বাই টেলিফোন, আর এই ক্ষেত্রে ওভার দা টেলিফোন, ওভার দা টেলিফোন। এখন এই যে আমরা যারা, যদি আমি জেনজি না, আমি আসলে 2 বছরের জন্য জেনজি হতে পারি নাই, কিন্তু আপনার মেজরিটি কিন্তু জেনজি। এই যারা জেনজি তারা কিন্তু ফোন পাইলে আর কিচ্ছু চায় না, ফোনের উপরে পড়ে থাকে। আর আপনি যখন ফোন চালান, আপনার পরিবারে আপনার সাথে বড় শত্রুকে জানেন কে বলেন তো? আপনি ফোন চালানো দেখলে এটা একটু বলুন, আমি আমারটাও শেয়ার করব। আপনারা জাস্ট একটু বলুন, আপনি শুধু ফোন চাপতেছেন, তাহলে আপনার পরিবারে এই ফোন চাপা দেখে সত্যি রাগ করে কে? এই বিষয়টা একটু আপনারা জানান। ততক্ষণ আমি এই ব্যতিক্রম ধর্মী যে রুলসটি আছে সেই রুলসটি আমি একটু লিখে ফেলবো। ওকে, ব্যতিক্রম ধর্মী। এই জন্য আপনারা ততক্ষণ একটু কাইন্ডলি কমেন্ট করে দেন, আপনার ফোন চাপা দেখে সব থেকে বিরক্ত হয় কে, সব থেকে বিরক্ত হয় কে? সো এভাবে লিখতেছে, কিন্তু ফোনে ব্যস্ত থাকা বোঝাতে, কিন্তু ফোনে ফোনে ব্যস্ত ব্যস্ত থাকা বোঝাতে, ফোনে ব্যস্ত থাকা বোঝাতে, কিন্তু ফোনে ব্যস্ত থাকা বোঝাতে প্রিপোজিশন হিসেবে কি বসে জানেন? অন হয়। কি হয়? অন বসে। ফোনে ব্যস্ত থাকা বোঝাতে প্রিপোজিশন হিসেবে অন বসে। এই তো ফাতেমা তো জোহরা, তারপর সাফি আক্তার উত্তর হয় নাই। সাফি আক্তার আমার দাদি, অনেকে দাদি নেই। সো মেজরিটি আমি দেখতে পাচ্ছি মা, বাবা এন্ড মা। তার মানে একজনের যদি কথা বলেন যে আপনার মা খুব বিরক্ত হয় ফোন চালানো দেখলেই, যেন মানে তেলে বেগুনে চলে ওঠে। দিন ইসলাম, নিতা দে, এরপর নাহিদা ইয়াসমিন, অনেকে কিন্তু মম্মি বলেছে। হ্যাঁ, সো এই যে ফোনে ব্যস্ত থাকা বলতে আসলে কি বোঝায়? বোঝায় হচ্ছে যে আপনার অন। সো এক্ষেত্রে আপনারা একটা এক্সাম্পল লিখে নিন। এক্সাম্পল, আমরা মা, মা যেটা সেন্সিটিভ বিষয় তার নিয়ে কোনো কথা বললাম না। একটা ছোট বোন, মনে করেন আপনার ছোট বোন বা ছোট ভাই ফোন চালায়, আপনি চরম রাগ হবেন না? তার কথা বলি যে মাই ইয়ঙ্গার সিস্টার, মাই ইয়ঙ্গার সিস্টার ইজ ড্যাশ দা ফোন। অথবা যদি এখানে শুধু ফোন, শুধু ফোনও যদি থাকে, এই উত্তর কিন্তু সেমই হবে। হ্যাঁ, শুধু ফোন থাকলে উত্তরটা কি হবে? সেমই হবে। সো
দেখুন এখানে আমরা কি লিখেছি, মাই ইয়ঙ্গার সিস্টার, আমার ছোট বোন, ইজ, এখানে কিন্তু আপনার বাই দা ফোন, ওভার দা ফোন হবে না, বাই দা ফোন, কারণ এখানে কিন্তু কারোর সাথে কথা বলতেছে না, এই সেন্টেন্সের মিনিংও কিন্তু বলতেছে না যে সে ফোনে কথা বলতেছে, আগে দুটোর মিনিং কিন্তু ফোনে কথা বলা ছিল। তাহলে এখানে কি ঘটলো, এক্ষেত্রে আমার এই ছোট বোন সারাদিন ফোনের উপরে পড়ে থাকে, কি থাকে, পড়ে থাকে, বলতে ইজ অন দা ফোন। এই জন্য কিন্তু বাবা মা বলে, আরে তুই তো সারাদিনই মোবাইলের উপর পড়ে থাকিস, এই যে মোবাইল উপর পড়ে থাকা, তাই না, তার মানে নিচে মোবাইল, আমি উপরে আছি, মোবাইলের উপর পড়ে আছি, এরকম যদি থাকে সেই জন্য অন হয়। সো এই অন বলতে মোবাইলের উপর পড়ে থাকা নয়, এই অন বলতে ফোন নিয়ে বিজি থাকা, অর্থাৎ ফোনে ব্যস্ত থাকা, ফোন চাপা, এটাকে কিন্তু ফোন নিয়ে বিজি থাকা বোঝায় এবং মোবাইলের উপরে পড়ে থাকা বোঝায়। এবং এখন গ্রামারের জন্য দেখছে আম্মু। আচ্ছা, সো এখন আশা করি এই বিষয়টি ক্লিয়ার। এবার মোবাইলের উপর বিজি থাকে, ইজ অন দা ফোন, মানে আপনি ফোনের উপর উঠে দাঁড়ায় আছেন, নো, এই ইজ অন দা ফোন দ্বারা বোঝায় আপনি ফোনে ব্যস্ত আছেন। আজকে আমরা শেষ রুলসটি নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে যানবাহন রিলেটেড রুলস। ওকে, যদি অডিয়েন্স কমে গেছে, আমরা 100 নিচে অডিয়েন্স হলে আর লেকচারটা কন্টিনিউ করি না। সো এখন যদি 100 আছে, আমরা লাস্ট যে রুলটি নিয়ে আলোচনা করব সেই রুলটি হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি রুলস, সেটা হচ্ছে যানবাহন সংক্রান্ত রুলস। এইগুলো থেকে পরীক্ষাতে অনেক বেশি প্রশ্ন আসে। আমি এটা জানি এটা কত রুল, 6 বা 7 হবে সম্ভবত, 6 বা 7 হবে। এই রুলটি যানবাহন রিলেটেড রুল, যানবাহন রিলেটেড রুল থেকে অনেক বেশি পরীক্ষায় প্রশ্ন আসে, অনেক অনেক বেশি। সো এই জায়গাতে যত রকমের কনফিউশন আছে সেটা আলোচনা করার মাধ্যমে আজকের লেকচারটি আমরা শেষ করে দেব। সো ডিয়ার স্টুডেন্টস, আপনারা খুব মনোযোগ সহকারে এই রুলটি শেখার চেষ্টা করবেন। নরমালি যেটা হয় যে যানবাহন, যানবাহন বোঝাতে বাই বসে, বোঝাতে মানে যানবাহনের পূর্বে বাই বসে, হ্যাঁ, যানবাহন বোঝাতে নরমালি বাই বসে। তাহলে দেখুন যানবাহন বোঝাতে নরমালি কিন্তু কি বসে, বাই বসে, এটাই কিন্তু সর্বদা আপনি দেখবেন। আচ্ছা, রুল 7 হবে, থ্যাংক ইউ, রুল 7। দেখুন যানবাহন বোঝাতে বাই বসে, বাই বসে, তাহলে এটা কিন্তু সে ছোটকাল থেকে পড়েছি যে এ জার্নি বাই বোট, এ জার্নি বাই ট্রেন, এ জার্নি বাই বাস, এই জার্নি বাই এটা সে ছোটকাল থেকে আমরা দেখে আসতেছি, জার্নি বাই বোট হোক, জার্নি বাই বাস হোক, নর্মালি কমন সেন্সে একটা মানে যানবাহনের পূর্বে প্রিপজিশন বাই বসে, কিন্তু কখন বাই বসবে না এইগুলো সারা জানে, আপনি ছোটকাল থেকে জার্নি বাই বাস, জার্নি বাই বোট এগুলো আপনি জানেন। স্যার এবার একটু আপনাকে পেঁচাই দেবে যেন আপনি জানার পরে ভুল করেন। বিশেষ প্রাইমারি সহ বিভিন্ন চাকরি পরীক্ষা এই ঘটনাই ঘটে, আপনি যতটুকু জানেন ওইটুকুর উপরে আসলে আপনি পাজল করবে, ফলে জানাটাই যেন আসলে নেগেটিভ প্রাপ্তির অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। এই জন্য দেখবেন অনেকেই এক্সাম দিয়ে আসে এবং বলে আর আমি 80তে 80 পাবো, যত সময় যত মার্ক কমে, কারণ সে যেটা জানতো ওই অনুযায়ী উত্তর করে, কিন্তু এখানে একটু ট্রিকি প্রশ্ন হয়, সেই বিষয়টা সে ধরতে পারে না। সেইগুলো নিয়েই আলটিমেটলি আমাদের আলোচনা। দেখুন এই জন্য তাহলে আপনারা একটু লিখুন, এইটুকু তো আমরা বুঝলাম, আর যেগুলো ট্রিকি সেগুলোতে এই ইমোজি সাইনটা দেখে যেন আপনি একটু সিরিয়াস থাকেন, সেই বিষয়টা আমরা দেখে দিলাম। লেখেন কিন্তু যানবাহনের পূর্বে ডিটারমিনার থাকলে কিন্তু যানবাহনের পূর্বে, যানবাহনের পূর্বে ডিটারমিনার থাকলে, যানবাহনের পূর্বে ডিটারমিনার থাকলে অথবা সুনির্দিষ্ট যানবাহন বোঝালে, অথবা সুনির্দিষ্ট যানবাহন বোঝালে, এই দুটি কথা আপনাকে ভালোভাবে মনে রাখতে হবে, কারণ এই দুটি কথাই আসলে আপনার পরীক্ষায় মার্কসটি এনে দেবে। থাকলে অথবা সুনির্দিষ্ট যানবাহন বোঝালে, সুনির্দিষ্ট যানবাহন বোঝালে কি হবে বলুন, সুনির্দিষ্ট যানবাহন বোঝালে অন বসে, কি বসে, অন বসে। তার মানে আমি ছোটকাল থেকে যে বিষয়টা জানতাম, জার্নি বাই বাস, জার্নি বাই বোট, জার্নি বাই ট্রেন, এই বিষয়টি জানতাম। এখন এইগুলো থেকে আপনার পরীক্ষাতে ওইভাবে প্রশ্ন আসে না,
এইভাবে আপনি খেয়াল রাখতে হবে ওই যানবাহনে পড়বে। দেখুন এই জায়গায় আপনি যখন লিখতেন জার্নি বাই বাস, বাই বাস, বাই বাস, এই কোনো সমস্যা নেই। দেখুন এই বাস এবং বাইয়ের মাঝে কোনো কিন্তু ডিটারমিনার কিচ্ছু নেই। সো একদম ইজি। কিন্তু আমরা কি বলেছি ওই যানবাহনে পূর্বে যদি ডিটারমিনার থাকলে, যানবাহনের ঠিক পূর্বে ডিটারমিনার মানে মেজর টেকের এখানে আর্টিকেল গুলো থাকবে। অর্থাৎ এখন একটা যানবাহন আছে যার পূর্বে একটা ডিটারমিনার আছে। অথবা সুনির্দিষ্ট যানবাহন। সুনির্দিষ্ট যানবাহন বলতে বোঝায়, আচ্ছা আপনারা কেউ কি ট্রেনে জার্নি করেছেন? এখানে তো অনেক বিভাগের লোক আছেন, বিশেষ করে যারা চিটাগাং আছেন তারা ঢাকা থেকে কোন পরিবহনে চিটাগাং এ যান, যারা উত্তরবঙ্গে আছেন তারা ঢাকা থেকে কোন ট্রেনের মাধ্যমে উত্তরবঙ্গে যান, যারা রাজশাহী এবং খুলনা আছেন তারা কোন ট্রেনের মাধ্যমে যান। আমি যদি আজ পর্যন্ত আমার এই সৌভাগ্য হয় নাই, আমার বাইক থাকা বলে অথবা অন্য সিস্টেম থাকে বলে আমার আসলে ট্রেনে আজ পর্যন্ত বাসায় যাওয়া হয় না। একটা ইচ্ছা আছে, নেক্সট যাবো আর কি। তবে আমাদের যে খুলনাগামী যে ট্রেন, এটা আসলে চুয়াডাঙ্গা পর্যন্ত যায়। এই ট্রেনগুলোতে আমরা সুন্দরবন এক্সপ্রেস দেখতে পাই। এই সুন্দরবন এক্সপ্রেস সব থেকে এখানকার জনপ্রিয় এক্সপ্রেস। এখন আমি বললাম যে আমি সুন্দরবন এক্সপ্রেসে বাসায় যাচ্ছি, দেখুন কথা দুটো একটু আলাদা। এইভাবে আপনি পরীক্ষাতে ভুল করবেন এবং এভাবেই আসলে আপনি নেগেটিভের আসলে শিকার হবেন। যদি বলে আমি ট্রেনে বাড়ি যাচ্ছি, তখন কিন্তু প্রিপোজিশন হিসেবে বাই বসবে। কি বসবে? বাই। কিন্তু যদি বলে আমি সুন্দরবন ট্রেনে বাসায় যাচ্ছি, আমি চিত্রা এক্সপ্রেসে বাসায় যাচ্ছি, এভাবে সুন্দরবন যদি আপনাকে বলে, এভাবে চিত্রা যদি আপনাকে একদম ক্লিয়ার করে যদি আপনাকে এই নামটা বলে দেয়, ওই ট্রেনের সুনির্দিষ্ট করে দেয়, তাহলে কিন্তু আপনার ওই প্রিপোজিশন বাই না বসে অন হবে। আপনি বাসে যাচ্ছেন ঠিক আছে, বাট যদি আপনি বলেন আমি শ্যামলিতে যাচ্ছি, আমি হানিফে যাচ্ছি, আমি জেআরএ যাচ্ছি, আমি গোল্ডেন লাইনে যাচ্ছি, যদি এইভাবে আপনি ওই বাসের নামটা যদি দেখেন উল্লেখ করা আছে, সেই ক্ষেত্রে কিন্তু প্রিপোজিশন হিসেবে বাই না বসে আসলে কি হবে? বাই না বসে আপনার অন হবে। হ্যাঁ মুশফিকুর রহমান ভাই, আমরা ওই বিষয়ে আসবো। সো আশা করি আপনার এই বিষয়টি ক্লিয়ার। আমি এখান থেকে দুটো একটু এক্সাম্পল দিয়ে দেবো যেন আপনার বিষয়টি ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ এক্সাম্পল, হুবহু এক্সাম্পলটা যেন আপনি পরীক্ষাতে কমন পান। লিখতেছি আই উইল কাম, আই উইল কাম হিয়ার, আই উইল কাম হিয়ার ড্যাশ এ বাস। অর্থাৎ আমি এখানে একটি বাসের মাধ্যমে আসবে। এই যে বাস আর আর্টিকেল কিন্তু একটা ডিটারমিনার। সো আর্টিকেল আছে বাসের পূর্বে, তাহলে উত্তর কি হবে আপনারা নিজেরাই এখন আমাকে জানান। 2 নম্বর একটা আমরা লিখলাম আই উইল কাম টু চট্টগ্রাম, আই উইল কাম টু চট্টগ্রাম, চট্টগ্রাম। দেখুন আই উইল কাম টু চট্টগ্রাম ড্যাশ সোনার বাংলা ট্রেন, ড্যাশ সোনার বাংলা, বাংলা ট্রেন, ড্যাশ সোনার বাংলা ট্রেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এখন আপনারা একদম বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। যেহেতু আই উইল কাম হিয়ার এই বাসে যদি আপনার এই এটা না থাকতো, তাহলে আই উইল কাম হিয়ার বাই বাস হতো, কোনো কনফিউশন নেই। যদি এই এটা না থাকতো, এখানে বাই বাস হতো। এ থাকার ফলে এই জিনিসটা চেঞ্জ হয়ে যাবে এবং অন এ বাস হবে। আবার আই উইল কাম টু চট্টগ্রাম বাই ট্রেন হতো, কিন্তু সোনার বাংলা দেওয়ার ফলে অন সোনার বাংলা ট্রেন হবে। এবং এইটুকু আসলে আপনাকে না জানলে আপনি জানার পরে পরীক্ষাতে ভুল করবেন। এইগুলোই কিন্তু স্যাররা আসলে করে। আপনি বিগত বছরের প্রশ্ন দেখলে আপনি এই বিষয়টি শিওর হতে পারবেন। ওকে, সো আমরা এখন নেক্সট একটা স্লাইডে চলে যাব। এখন কিছু স্লাইড, এটা খুবই, এটা আরেকটা দারুণ স্লাইড, এখান থেকে অনেক বেশি পাজল করে দেয় এবং পরীক্ষাতে প্রশ্ন আসে। আমরা বলেছি যানবাহনের আদ্যপান্ত নিয়ে আলোচনা করব যেন যানবাহন রিলেটেড যে কোনো প্রশ্ন আপনি পারেন। লিখুন যে সকল যানবাহনে দাঁড়ানো যায় না তাদের পূর্বে ইন বসে। যে সকল, যে সকল যানবাহনে, যানবাহনে দাঁড়ানো যায় না, যে সকল যানবাহনে দাঁড়ানো, দাঁড়ানো যায় না, দাঁড়ানো যায় না তাদের পূর্বে ইন বসে, তাদের পূর্বে ইন বসে, ইন বসে। তার মানে আপনি কিন্তু বাসে গেলে, নৌকাতে গেলে, ট্রেনে গেলে আপনি সিট না পান, আপনি কি করতে পারেন? দাঁড়িয়ে যেতে পারবেন।
কিন্তু এরকম অনেক যানবাহন আছে, ওখানে উঠলে হয় বসতে হবে, না হলে ওঠা যাবে না, দাঁড়িয়ে যাওয়া যায় না। এই সমস্ত যানবাহন গুলো আছে, ওই সমস্ত যানবাহনের পূর্বে প্রিপোজিশন হিসেবে ইন বসে। কি বসে? ইন বসে। তো এরকম একটা এক্সাম্পল দিয়ে দিই। একটা এক্সাম্পল হচ্ছে আই উইল আই উইল কাম হিয়ার। এক্ষেত্রে আপনার কি হতে পারে, এখানে থাকতে পারে ট্যাক্সি। ট্যাক্সিতে কি দাঁড়ানো যায়? যায় না। এরপর হচ্ছে যে আপনার কার, কারে কি দাঁড়ানো যায়? যায় না। সেরকম ট্যাক্সি, কার, অথবা যদি আপনার থেকে সিএনজি যাই থাকুক না কেন, এই সমস্ত পরিবহন বলতে যেহেতু দাঁড়ানো যায় না, সো আই উইল কাম হিয়ার ইন ট্যাক্সি, কার, ইন সিএনজি, এভাবে উত্তরগুলো করতে হবে। ওকে, এরপরে দেখুন আরেকটা রুলস এখানে আমরা অবতারণা করব। আরো বেশ কিছু রুলস এখান থেকে হুবহু প্রশ্ন আসে। মনে হয় রিক্সার পূর্বে, রিক্সার রিক্সার পূর্বে রিক্সার পূর্বে সর্বদা বাই বসে। রিক্সার পূর্বে সর্বদা বাই বসে। কারণ রিক্সাও তো একটা যানবাহন, অনেকে রিক্সাতে যায়, তাদের বিষয়টি না বললে তারা মাইন্ড করতে পারে। ঘোড়া, ঘোড়ার পিঠে ওঠা বলতে অন বসে। ঘোড়ার পিঠে, ঘোড়ার পিঠে, এই জায়গায় প্রিপোজিশন হিসাবে অন বসে, অন বসে। আবার বাইসাইকেল, অর্থাৎ দুই চাকার যে সাইকেল গুলো আছে, এই বাইসাইকেল যদি আপনি চড়েন, তাহলে বাইসাইকেল এর ক্ষেত্রেও কিন্তু আপনার অন বসে, কারণ এটা অনেকটা ওই ঘোড়ার মধ্যে ঝুলে থাকতে হয়। কিন্তু আবার মোটর সাইকেল বোঝালে অত ঝুলে থাকতে হয় না, এই ক্ষেত্রে আবার বাই মোটর সাইকেল, বাই মোটর সাইকেল। সো এই টাইপের যে যানবাহন গুলো আছে, এইগুলো সম্পর্কিত যে আইডিয়া, সেই আইডিয়া গুলো যদি আপনি রাখেন, তাহলে আপনার কোনো প্যারা হবে না। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন আপনারা এই পর্যন্ত ক্লিয়ার কিনা। অলরেডি অলরেডি অনেক রাত হয়ে গেছে, সো আমরা এই লেকচারটা আজকে কন্টিনিউ করবো না। আমার ইচ্ছা ছিল 1 ঘন্টা ক্লাস নেওয়া, এবং গলাতে আসলে অনেক বেশি প্রবলেম হচ্ছিল, তো আসলে শুরুতে কল্পনাই করি না যে লেকচারটি কন্টিনিউ করতে পারবো। এখন তারপর আসলে আমরা চেষ্টা করেছি যে লেকচারটি কন্টিনিউ করা, কারণ মাঝে আমাদের প্রি ক্লাস একটা বড় গ্যাপ পড়ে গিয়েছিল। এখন আমরা ডেইলি সেটা প্রশ্ন অ্যানালাইসিস হোক, টপিক ভিত্তিক আলোচনা, কিছু না কিছু আলোচনা নিয়ে আমরা কিন্তু প্রায় সময় আমরা বিসিএস চ্যাম্পিয়ন লাইভে থাকবো। এবং এই লেকচারের যে টাইম, সেটি আগে থেকেই ওই দিনের শুরুতেই অ্যানাউন্স করে দেওয়া হবে। তবে সেই টাইমটি 9টার আগে নয়, 9টা বা 9:30টার ভিতরে আসলে শুরু করা হবে, এবং এই সময়টা আমরা পেজে আগেই জানিয়ে দেব। ওকে, সো বাকি যে ক্লাসগুলো আছে, রিভিউ আমরা এই যে আপনারা, আমরা কিন্তু আমাদের ব্রডকাস্টিং চ্যানেল বা টেলিগ্রাম যে গ্রুপ, এবং আমাদের যে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো আছে, এই লেকচারটি পিডিএফ কিন্তু আমরা ওই সমস্ত গ্রুপে দিয়ে দেবো সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ। সো এই লেকচারটি পিডিএফ নিয়ে আপনাদেরকে দুশ্চিন্তা করতে হবে না। যাদের কিচ্ছু নেই, এটা আমরা একটা পোস্ট আকারে, এইটা পিডিএফ বানিয়ে আমরা গুগল ড্রাইভে আপলোড করে দেবো, পোস্ট দিয়ে দেবো। সো সেখান থেকে আপনারা কালেক্ট করতে পারবেন। ক্লাসটি কেমন লাগলো জানাবেন। আসলে আমরা যে কাজটি করি, আমরা যতটুকু পড়ি সেটা ইফেক্টিভলি পড়ানোর চেষ্টা করি। কোনো প্রতারণা করে আসলে আপনার গুরুত্বপূর্ণ সময় নষ্ট করা, এটি আমাদের উদ্দেশ্য নয়। সো আমাদের ভিউয়ার কম হয় কারণ ভালো জিনিসের কোয়ালিটি কম। কারণ আমি যদি বলতে পারি শর্ট সাজেশন দেবো, এক ক্লাসে 50 নম্বর কমন, এক ক্লাসে 50 নম্বর কমন, তো প্রশ্ন কথা বাপও দিতে পারবে না, বাকি হিসাবটা আলাদা। সো এই জন্য উদ্ভট কথাবার্তা বললে এটা করা সম্ভব। সো যাই হোক, আমি এই জন্যই বলেছি যে বিসিএস চ্যাম্পিয়নের যারা অডিয়েন্স, যারা ফলোয়ার্স, যারা ক্লাস করে, তারা একটা পরিমিত রুচিশীল মানুষ, এবং এরাই দিন শেষে সফল হয়। কারণ এরা রাইট ট্র্যাকে থাকে, এরা বোঝে কোথায় সময়টা দিলে আলটিমেটলি আমার সময়টা ইফেক্টিভলি কাজ লাগবে, এবং আমার এই স্বপ্নটা বাস্তবায়ন হবে। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের লেকচার এখানে শেষ করছি। গুড নাইট।